আজকে মূলত আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সাম্প্রতিকের উপর। অর্থাৎ এই যে মূলত আমি সাম্প্রতিক বলতে লাস্ট 4 মাসে, অর্থাৎ আমি যদি জানুয়ারি থেকে এই এপ্রিল চলতেছে, এর মধ্যে কি কি ঘটনা ঘটছে আমাদের দেশে, তার সাথে সাথে আমাদের পুরা বিশ্বে কি কি ঘটছে এবং সেখান থেকে কি কি ধরনের সাধারণ জ্ঞান আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে একটা ব্রিফিং করব। এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা যদি একটু ভালো করে একটু মনোযোগ পড়ো, তবে অবশ্যই 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 এখানে কমন পড়বে। তো কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমি কোশ্চেন নেব। আমি ক্লাসটা তাহলে আপাতত শুরু করি। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো, অবশ্যই আমি বলে দিলাম যে আজকে সাম্প্রতিক নিয়ে পড়বো, কিন্তু আসলে সাম্প্রতিকের এই রিসেন্ট কি কি ঘটনা ঘটছে বা কি কি গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের সামনে পরীক্ষা চলে আসে। তো সবার প্রথম যেটা লাগবে মুজিব বর্ষ। মুজিব বর্ষ একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ মুজিব বর্ষ এটা হচ্ছে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের জাতির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং সেটাকে স্মরণ করার জন্য মুজিব বর্ষ একটা ইম্পর্টেন্ট এবং একটা সবচেয়ে বেশি আশা অর্থাৎ আসতে পারে এমন একটা টপিক। তার সাথে সাথে এই মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা একসাথে পালন করতেছি। এই 2021 সালে আমরা মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একসাথে পালন করছি, এবং এর ফলে যেই যে টপিক গুলা, যেই যে জিনিসগুলো আসবে, যে ইনফরমেশন গুলো আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। এরপরে করোনা, অবশ্যই করোনা থেকে তোমাদের প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই প্রশ্ন আসবে। তো করোনা আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। এরপরে বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি। তো এই বছর 2021 সালে কিন্তু আমাদের আদমশুমারি হবে। আদমশুমারি মানে কি? অর্থাৎ মানুষ গণনা। শুধু কি এখানে মানুষ গণনা করবে? না, আরো বিভিন্ন ধরনের বিষয় আছে। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয়। এরপরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যেহেতু গত বছর নভেম্বর মাসে মার্কিন একটা নতুন প্রেসিডেন্ট পেল, এবং এই বছর কিন্তু তারা তারা শপথ নিল মিস্টার জো বাইডেন। এই কারণে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে আমরা সবাই চেষ্টা করব যে এক নজরে যে বিভিন্ন ধরনের আমাদের সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে তার একটু সাম আপ করে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। তো চলে আসো, আজকে আমাদের যে প্রথম টপিক সেটা হলো মুজিব বর্ষ। তো মুজিব বর্ষ মানে কি? মুজিব বর্ষ বলতে কি বোঝায়? তো মুজিব বর্ষ বলতে দেখো, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত একটা বর্ষ, যে কিনা যেটা জাতির পিতার জন্ম 100 বছর পূর্তি উপলক্ষে পরবর্তী 1 বছর উদযাপিত হবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে 17ই মার্চ 1920 সালে। তো তার 100 বছর কবে হচ্ছে? তার 100 বছর যদি হয় তাহলে হয় 17ই মার্চ 2020 সাল। এখন এই যে 17ই মার্চ 2020 সাল থেকে পরবর্তীতে 1 বছর, যদিও এটা পরবর্তীতে এক্সটেন্ড করা হয়েছিল, প্রথমে কথা ছিল এটা হবে 17ই মার্চ 2020 সাল থেকে 26শে মার্চ 2021 সাল পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করা হলো, পরবর্তীতে এক্সটেন্ড করা হয়। কিন্তু তার আগে আমি জানতে হবে যে এই মুজিব বর্ষটা যে আমরা পালন করব, আমাদের জাতির পিতার যে জন্মদিনটা পালন করব, সেটা কবে ঘোষণা করা হয়? সেটা ঘোষণা করা হয় হচ্ছে 12ই জানুয়ারি 2019 সালে। 12ই জানুয়ারি মানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী হয়েছে 17ই মার্চ 2020, তার ঠিক আরো 1 বছর আগে জানানো হয় যে আমরা এই যে 1 বছর পরে কি করব, আমরা মুজিব বর্ষ পালন করব। ঠিক আছে? তো আমি আবার বলে রাখলাম যে আমাদের প্রথমে মুজিব বর্ষের সময়কাল ছিল হচ্ছে 17ই মার্চ 2020 থেকে 26শে মার্চ 2021 সাল পর্যন্ত। কিন্তু পরবর্তীতে এটা এক্সটেন্ড করা হলো, কারণ কি? কারণ যেহেতু করোনা হয়ে গেছিল, আমাদের 26শে মার্চ 2020 সাল থেকে লকডাউন দিয়ে দিয়েছে গোটা দেশে। এই কারণে আমরা খুব ভালোভাবে আমাদের জাতির পিতার যে জন্মদিন, যে জন্ম শতবার্ষিকী, সেটা পালন করতে পারিনি। এই কারণে আমরা বাংলাদেশ সরকার দেখলো যে যেহেতু পালন করতে পারেনি, তাহলে আমরা এটা একটু বর্ধিত করতে পারি, আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি। এই কারণে যেটা শেষ হইতো 26শে মার্চ 2021 সালে, সেটা পরবর্তীতে টাইম বাড়ায় সেটা করা হলো 16ই ডিসেম্বর 2021 সাল। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হলো এই যে তার মুজিব বর্ষের সময়কাল কত, মুজিব বর্ষের সময়কাল কত, এটা আসবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে মুজিব বর্ষের সময়কাল হচ্ছে 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021 সাল। এবং এটাও মাঝে মাঝে চলে আসতে পারে যে
আগে কতটুক ছিল, আগে সময়কাল কি ছিল? আগে ছিল কি 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021। কিন্তু করোনার কারণে যেহেতু খুব ভালোভাবে উদযাপন করতে পারেনি, যেহেতু জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারেনি, এই কারণে এটাকে 26 মার্চ 2021 থেকে বাড়ায় 16 ডিসেম্বর 2021 পর্যন্ত এটা আমাদের উদযাপন করবো। তো এটা একটু ভালো করে মনে রাখবা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতিকে, এটা প্রশ্ন চলে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমাদেরকে বলে রাখি, আমি স্লাইডে তো এই জিনিসগুলো তথ্য থাকবেই, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, কারণ স্লাইডের সাথে সাথে অতিরিক্ত কিছু কিছু তথ্য, যেমন এই যে একটু আগে তথ্য দিলাম যে মুজিব বর্ষের সময়কাল আগে কতটুকু ছিল, আগে ছিল 17 মার্চ থেকে 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021। এই তথ্যটা এখানে নাই, তাই না? তো তোমরা একটু খাতা কলম নিয়ে অবশ্যই বসবে, কারণ যে এই যে তথ্যগুলো এক্সট্রা কিছু তথ্য দেওয়া হবে সেগুলো যাতে তোমরা খাতায় লিখতে পারো। আর এই যেটা স্লাইডে আছে সেগুলো তো অবশ্যই তোমাদের সামনে থাকবেই। এরপর দেখো, এই যে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, তোমাদের যে স্বপ্ন, তোমার যে ঢাকা ভার্সিটি সহ বা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে, বিশেষ করে ঢাকা ভার্সিটিতে তোমাদের পড়ার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বঙ্গবন্ধুরও পূরণ হয়েছিল, এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়েছিলেন। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দায়িত্ব, যেহেতু দেশের জাতির পিতা আমাদের ভার্সিটিতে পড়ছে, সেই দায়িত্ববোধ থেকে তারা কি করলো, বঙ্গবন্ধুকে কি দিল, একটা সম্মান সূচক ডক্টর অফ লজ, একটা ডিগ্রি দিল। অর্থাৎ একটা ডিগ্রি দিল, যেটা ডিগ্রির নাম কি, ডক্টর অফ লজ, এবং অবশ্যই কিন্তু মরণোত্তর, কারণ কি বঙ্গবন্ধু তো মারা গেছে, এই কারণে এটা মরণোত্তর, এটা মরণোত্তর। কিন্তু প্রশ্ন আসবে যে মতো এই কোন ডিগ্রি দেওয়া হয় তাকে, ডক্টর অফ লজ দেওয়া হয়, এবং কোন ভার্সিটি দেয়, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়। ঠিক আছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে একটা চেয়ার আছে, চেয়ার হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, চেয়ারের নাম বঙ্গবন্ধু চেয়ার, এখানে কি মানে, এর কি বঙ্গবন্ধু বসবে এখানে চেয়ার? না, চেয়ার হচ্ছে মূলত বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন ধরনের চেয়ার, মানে ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের চেয়ার স্থাপন করা হয়। আসলে চেয়ারের কাজ কি? চেয়ারে হচ্ছে মূলত, চেয়ারের কাজ কিছু না, চেয়ারে যে মানুষটা বসে সেই মানুষটা আসলে কাজ। এখন মনে করেন, এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে 1 বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ারে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। ইনি কিন্তু বঙ্গবন্ধু চেয়ারে এখন বসে আছে, তাই না? এই যে এই ডক্টর আতিউর রহমান, যিনি কিনা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিল, তো এই যে আতিউর রহমান, এই আতিউর রহমান আসলে কাজটা কি? আতিউর রহমানের কাজটা হচ্ছে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করা, অর্থাৎ যে যার নামে যে চেয়ার, সেই ব্যক্তিকে নিয়ে মূলত গবেষণা করা, বা তার কার্যক্রম সম্পর্কে গবেষণা করা, তার বিভিন্ন যে তার যে আচরণ ছিল, অর্থাৎ তার যে বিভিন্ন ধরনের আমাদের কর্মক্ষেত্রে অবদান রাখছিল, সেই জিনিসগুলো নিয়ে গবেষণা করা। যেমন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের নামে চেয়ার আছে, যেমন আছে বোস চেয়ার আছে। বোস ছিল হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস, একজন বাংলাদেশের সহ গোটা বিশ্বের একটা স্বনামধন্য একজন পদার্থ বিজ্ঞানের প্রফেসর ছিল। সেই বোস চেয়ারে কি, তার বোস যে এখন যে বোস চেয়ারে বসে আছে, তার দায়িত্ব হচ্ছে বোস, এই সত্যেন্দ্রনাথ বোসকে নিয়ে গবেষণা করা। তারপর রোকেয়া চেয়ার আছে, আমরা রোকেয়া সম্পর্কে জানি, বেগম রোকেয়া, তো তার সম্পর্কে, তাকে নিয়ে গবেষণা করাই হচ্ছে যে ওই চেয়ারে আসীন হয়ে থাকে। ঠিক আছে। ঠিক এমন ভাবে এখন ডক্টর আতিউর রহমান, তিনি কি করবে, তিনি হচ্ছে 1 বছরের জন্য এখন এই বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করবে। এরপরে 2020 সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু ইম্পর্টেন্ট, গান্ধী শান্তি পুরস্কার এটা মূলত ভারত সরকার দিয়ে থাকে। এই ভারত সরকারের এই যে প্রবৃত্তি, একটা পুরস্কার, যেটা গান্ধী শান্তি পুরস্কার, সেটা লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু যেমন প্রচুর পুরস্কার পেয়েছে, কি বলে, তারপর বিভিন্ন ধরনের ডিগ্রি পেয়েছে, তার মধ্যে এটাও একটা খুবই ইম্পর্টেন্ট যে 2020 সালে তিনি গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন, কে পায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে। এরপরে এই যে এই ডিজাইনের, এই যে আমাদের ডিজাইন, মুজিব বর্ষের যে লোগো, এটা কিন্তু আমরা একেবারে পুরো বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি, যেদিকে যাও সেদিকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি। কিন্তু এই ডিজাইনের ডিজাইনার কে, এই যে লোগোটা বানাইছে কে, তিনি ছিলেন কে, সব্যসাচী হাজরা। জি ভাই, ভাই আগের স্লাইডটা একটু দেখান। কি জানতে চাচ্ছ বলো? স্ক্রিনশট দেওয়ার জন্য। আচ্ছা,
আসসালামু আলাইকুম স্যার, এই স্লাইডটার পিডিএফটা কি দেওয়া যায় না? এটা হচ্ছে রাজন ভাইয়ের সাথে কথা বলেন, ঠিক আছে? এই আর এখন দেখেন এই যে মুজিব বর্ষের লগো, এই যে মুজিব বর্ষের লগো, এই যে এই ডিজাইনটা আমরা যে দেখতে পাচ্ছি সারা পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটার ডিজাইনার ছিল হচ্ছে শিল্পী সব্যসাচী হাজরা। তো এটা কিন্তু একটা খুবই একটা সুন্দর একটা ডিজাইন, কিন্তু একেবারে আমাদের দেশের ইতিহাসের অনেক কিছুই কিন্তু এখানে ফুটে উঠছে। তো তার মধ্যে তো বঙ্গবন্ধু তো অন্যতম। তার জীবন বা তার এই যে আলো পড়তেছে, এই জিনিসটা যে আমরা অভ্যুদয় হচ্ছে, কার অভ্যুদয় হচ্ছে? বাংলাদেশের অভ্যুদয় হচ্ছে, ঠিক আছে? এরপরে আমার দেখা নয়া চীন কিন্তু 2020 সালে বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই আমার দেখা নয়া চীন হচ্ছে বঙ্গবন্ধুর তৃতীয় বই, যেটা কিনা প্রকাশ হয়েছে। এবং এই আমার দেখা নয়া চীন, এই বইটার ভূমিকা লিখছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকা হচ্ছে এই যে আমরা যখন কোনো একটা বই পড়ি, ধরো গল্পের বই, অবশ্যই কোনো ধরনের স্কুলের বই না, স্কুলের বইও ভূমিকা থাকে, বাট এটা সবচেয়ে বেশি ভালোভাবে বোঝা যায় সেটা হচ্ছে গল্পের বই বা উপন্যাস এই রেজাতে। ওখানে থেকে প্রথমে একটা ভূমিকা থাকে বা মুখ বন্ধ থাকে, ওখানে কোনো একটা ব্যক্তি, যেই লেখক লেখছে এই বইটা, তার সম্পর্কে বা এই বইটা সম্পর্কে একটা যৌক্তিক সমালোচনা বা একটা হচ্ছে উপমা দেয়া থাকে। তো সেটাই হচ্ছে মূলত ভূমিকা। প্রত্যেকটা গল্পে উপন্যাসের প্রথম দিকে, একেবারে গল্প শুরুর প্রথম দিকে এই ধরনের ভূমিকা থাকে। তো এই ভূমিকাটা লেখক কিন্তু লেখে না, অন্য কেউ লেখে, তার শুভাকাঙ্ক্ষী লেখে বা তার কোনো সিনিয়র কেউ লেখে, এরকম আর কি। তো এই আমাদের বঙ্গবন্ধু যে তার বই লেখছে আমার দেখা নয়া চীন, যেখানে কিনা মূলত বঙ্গবন্ধু যে চীনে ভ্রমণ করেছিল 1955 সালের দিকে, সেই 1954 সালের দিকে, সেই সময়কার তার যে ভ্রমণ যে অভিজ্ঞতা, সেখানে চীনের যে শাসন ব্যবস্থা দেখছে, সেটাই সে ডায়েরি আকারে লিখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তীতে 2020 সালে একটা বই আকারে প্রকাশ করা হলো আমার দেখা নয়া চীন। এবং এই বইটার ভূমিকা লিখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে এখন যেহেতু বঙ্গবন্ধু লিখছে বাংলায়, তাই না? এখন এর তো ইংরেজি অনুবাদ করা দরকার, কারণ হচ্ছে ইংরেজি অনুবাদ করলে কি হবে? ইংরেজি অনুবাদ করলে গোটা বিশ্ব জানতে পারবে যে বঙ্গবন্ধুর যে লেখনী এবং বঙ্গবন্ধুর যে ভাবাদর্শ বা মতাদর্শ, এই সম্পর্কে গোটা বিশ্ব জানতে পারবে। এবং এই জন্য যেহেতু এর ইংরেজি অনুবাদ করতে হবে, এর ইংরেজি অনুবাদ করে ডক্টর ফখরুল আলম, যিনি কিনা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য প্রফেসর, তিনি হচ্ছে ডক্টর ফখরুল আলম। তিনি আমার দেখা নয়া চীন গ্রন্থটির ইংরেজি অনুবাদক করে দেন। এবং তার সাথে সাথে বলে রাখি, এই ফখরুল আলম কিন্তু বঙ্গবন্ধুর যে বাকি যে দুইটা বই, এগুলোও কিন্তু করে দিয়েছে, ঠিক আছে? মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক 18 মার্চ 2020 সালে প্রথমবারের মতো বাজারে ছেড়ে 200 টাকার নোট। তো আমরা 20 সাল থেকে দেখতে পাচ্ছি যে 200 টাকার নোট ঘুরে বেড়াচ্ছে। তো এই 200 টাকার নোট কিন্তু এই মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়ে। এবং এটা কিন্তু কোনো ধরনের স্মারক নোট না, কিন্তু এটা একেবারে প্রচলিত নোট। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একেবারে প্রচলিত নোট। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখন বর্তমানে তাহলে নোট কয়টা, অর্থাৎ কাগজে যে মুদ্রা সেটা কয়টা। আমরা একটু স্মরণ করি কয়টা। 1 টাকার নোট আছে আমাদের, 2 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে এবং 1000 টাকার নোট আছে। তাহলে আমাদের এখন বর্তমানে নোট হচ্ছে কয়টা? 10টা, ঠিক আছে? বাংলাদেশে বর্তমানে কাগজে মুদ্রা, অর্থাৎ এই যে আমরা যে কয়েন না, কিন্তু কয়েন সেটা তো মুদ্রা, কিন্তু এই যে আমি বলতেছি যে নোট, সেটা হচ্ছে কাগজে মুদ্রা, অর্থাৎ কাগজের যে মুদ্রাটা, সেটা হচ্ছে মোট 10টা বর্তমানে। কিন্তু এর মধ্যে কিন্তু সরকারি নোট কিন্তু কয়টা? সরকারি নোট কিন্তু 1 টাকা, 2 টাকা আর 5 টাকার নোট কিন্তু সরকারি নোট। এটা কিন্তু বেসরকারি নোট না, অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নোট না, ঠিক আছে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা হচ্ছে মতো সরকারি নোট। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ ব্যাংকের নোট কয়টা, বাংলাদেশ ব্যাংকের কাগজে মুদ্রা বা নোট হচ্ছে 7টা, কিন্তু যদি সরকারি নোট আসে তাহলে হবে সেটা 3টা। আর যদি বয়সে বাংলাদেশের মোট কাগজে মুদ্রা কত বর্তমানে, তাহলে মোট কাগজে মুদ্রা হচ্ছে 10টা, ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমাদের কারোই ভুল হবে না। এবং এটা একটু মনে রাখবে যে কবে ছাড়ে এবং কে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক ছাড়ে, এবং কবে ছাড়ে এটা কিন্তু মনে রাখতে হবে যে 18 মার্চ 2020 সালে। এরপর এই যে মুজিব বর্ষ, তারপর এই মুজিব বর্ষ তো শুধুমাত্র আমাদের দেশে পালন করতে, তাই না? না, এমন না কিন্তু। এই মুজিব বর্ষ কিন্তু গোটা বিশ্ব পালন করতেছে। এবং এই যে এই গোটা বিশ্ব পালন করার জন্য
সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখে সেটা হচ্ছে এই ইউনেস্কো নামক একটা সংগঠন, যেটা কিনা জাতিসংঘের একটা সহযোগী সংগঠন, যাদের কাজ হচ্ছে মূলত এই শিল্প, সাহিত্য, শিক্ষা এগুলোকে প্রচার করা। তো এই ইউনেস্কো, এই জন্য একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেটা হলো কোন সংস্থা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গোটা বিশ্বে আয়োজন করার জন্য ভূমিকা রেখেছে? সেটা হচ্ছে কি ইউনেস্কো। এটা মনে রাখবেন, ইউনেস্কো। এবং ইউনেস্কো এটা কবে গ্রহণ করে যে আমরা বঙ্গবন্ধুর এই যে জন্মশতবার্ষিকী পালন করব, এই সিদ্ধান্তটা কবে করে? তারা তাদের 40তম সাধারণ অধিবেশনে তারা কি বলে, তাদের কিন্তু সদস্য কিন্তু 195টা। তারা বলে এই যে আমাদের যে সদস্য দেশ, এই যে ইউনেস্কো নামক একটা সংস্থার সদস্য দেশ আছে 195টা, আমরা এই 195টা দেশেই বঙ্গবন্ধুর জন্মদিন পালন করব। এবং এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় 25শে নভেম্বর। ঠিক আছে? তো এটা এখানে কি প্রশ্ন আসতে পারে যে কবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কোন সংস্থা মুজিব বর্ষ গোটা বিশ্বে পালন করবে এবং 195টা দেশে পালন করবে, সেটা গ্রহণ করে কোন সংস্থা? সেটা হচ্ছে ইউনেস্কো। ঠিক এভাবেই কিন্তু প্রশ্নটা আমাদের আসবে। তো এরপরে ইউনেস্কো শুধু পালন করবে না, তারা কিন্তু আরেকটা অন্যতম কাজ করতে যাচ্ছে। তারা কি করবে? তারা হচ্ছে বঙ্গবন্ধুর নামে একটা নতুন একটা পুরস্কার তারা প্রবর্তন করছে। বঙ্গবন্ধুর নামে তারা নতুন একটা পুরস্কার প্রবর্তন করছে। এই পুরস্কারটার নাম কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসবে যে বঙ্গবন্ধুর নামে প্রবর্তন করা ইউনেস্কোর নতুন পুরস্কারের নাম কি? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। তো এটা নাম দেখে বোঝা যাচ্ছে আসলে এটার ক্ষেত্র কোথায়, এটা কেন বা কাদেরকে দেওয়া হবে বা কোন ক্ষেত্রে দেওয়া হবে। এটা কিন্তু বলেই দিছে যে ক্রিয়েটিভ ইকোনমি মানে কি, মানে হচ্ছে সৃজনশীল অর্থনীতি, অর্থাৎ মূলত অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হবে। অর্থাৎ যেই সকল ব্যক্তি অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোটা বিশ্বের দারিদ্র দূরীকরণে, অর্থনৈতিক উন্নয়নে, তাদেরকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হবে। এবং এটা কিন্তু পুরস্কারটা দেবে হচ্ছে ইউনেস্কো, কিন্তু এটার অর্থায়ন করবে কিন্তু বাংলাদেশ সরকার। অর্থাৎ এই যে তাদেরকে যে পুরস্কার দিবে, এই পুরস্কারটা কিন্তু টাকা বা যে আর্থিক মূল্য তাদেরকে দিবে, সেটা কিন্তু বাংলাদেশ সরকার অর্থায়ন করবে। বাংলাদেশ সরকার কিন্তু পুরস্কারটা দিবে হচ্ছে ইউনেস্কো। এবং তার সাথে সাথে এই পুরস্কার কিন্তু 2 বছর পর পর দেওয়া হবে। প্রশ্ন আসতে পারবে যে এই যে ইউনেস্কো যে একটা নতুন পুরস্কার প্রবর্তন করলো, এটা কয় বছর পর পর দেওয়া হয়? এটা কিন্তু 2 বছর পর পর দেওয়া হবে। ঠিক আছে? এবং এইবার 2021 সালে দেওয়া হবে। এখনো ঘোষণা করা হয়নি কে পাবে, মানে এখন তো 21 সালটা বাকি আছে। এটা মনে হয় মাঝখানের দিকে হয়তো বা ঘোষণা করবে যে কে পাবে। ঠিক আছে? তো এটা কিন্তু 21 সাল থেকে এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে। 2019 না 2020 না, এটা হচ্ছে দেওয়া হবে 2021 সাল থেকে, অর্থাৎ এই বছর থেকে দেওয়া হবে। এবং অর্থাৎ এরপরে কবে দেওয়া হবে? এরপরে 2023 সালে দেওয়া হবে, এরপর 2025 সালে দেওয়া হবে। ঠিক 2 বছর পর পর দেওয়া হবে। এরপরে আরেকটা, এটা কিন্তু এই যে মুজিব বর্ষ উপলক্ষে আরেকটা পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আরেকটা, এটা কি? এটা হচ্ছে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। এখন এটা কে দিছে বা কিসের জন্য দিছে, কোন ক্ষেত্রে অবদান রাখলে দিবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, কারণ এখন যদি বলি, আগেরটা আমরা পড়ছিলাম, যেটা পড়ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি, এটা দিছে হচ্ছে ইউনেস্কো। আর এই যে পুরস্কারটা বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স, এই পুরস্কারটা দিচ্ছে হচ্ছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ ফরেন মিনিস্ট্রি, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কিন্তু এই পুরস্কারটা দিবে। কারণ কি? এখানে নাম দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এটা কিসের জন্য দিচ্ছে, কেন দিচ্ছে। এটা কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স মানে কি? বঙ্গবন্ধু কূটনীতিক পুরস্কার। বঙ্গবন্ধু কূটনৈতিক পুরস্কার এটা মূলত, অর্থাৎ কূটনীতি ক্ষেত্রে, কূটনীতি বলতে কি, কূটনীতি ক্ষেত্রে বলতে এই যে আমার দেশের সাথে বাইরের দেশের সম্পর্ক উন্নয়নে যেই সব ব্যক্তি অবদান রাখছে বা আমার দেশের স্বার্থ উন্নয়নের ক্ষেত্রে যেই সকল ব্যক্তি ভূমিকা রাখছে, যে ওই দেশে থেকে আমি আমার দেশের উন্নয়নে বা আমার দেশের স্বার্থ হাসিলের জন্য আমি অবশ্যই যৌক্তিক অবস্থান নিচ্ছি, এদেরকে মূলত দেওয়া হবে এই বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। এবং এটা পুরস্কার দিবে হচ্ছে কে? বাংলাদেশ সরকারের ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং এই পুরস্কারটা দেওয়া হবে কাদেরকে? মূলত কূটনীতি ক্ষেত্রে অবদানের জন্য। ঠিক আছে? কূটনীতি ক্ষেত্রে এটা মূলত দুজনকে দেওয়া হবে।
একটা হচ্ছে দেশের কূটনীতিকদেরকে, আর একটা হচ্ছে মতো বাইরের যারা কূটনীতিক আছে, বাইরের যে সকল বাংলাদেশিরা রাষ্ট্রদূত আছে বা বিভিন্ন ধরনের ব্যক্তি অফিসার আছে, তারা কিভাবে ভূমিকা রাখছে, এই জিনিসগুলো এই দুইটা ক্ষেত্রের মতো দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আমাদের মুজিব বর্ষের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে গত 4 মাসে যে জিনিসগুলো ঘটে গেছে এই মুজিব বর্ষকে কেন্দ্র করে, এই জিনিসগুলো কিন্তু সেখানে লিপিবদ্ধ করা আছে। তো তোমরা দ্রুত একটু স্ক্রিনশট তুলে নাও, এরপরে আমরা আবার অন্য স্লাইডে চলে যাব। ঠিক আছে ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। ডক্টর অফ লস এটা কত সালে প্রদান করা হয় ডিগ্রিটা? আচ্ছা, ডক্টর লস প্রদান করা হয়নি, এটা করা হবে, এটা 2021 সালে। কেন? করোনার কারণে সমাবর্তনটা হয়নি, করোনার কারণে ঢাকা ভার্সিটির সমাবর্তনটা অনুষ্ঠিত হয়নি। 21 সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। এই ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, সব্যসাচী মানে কি? সব্যসাচী হাজরা এটা মানুষের নাম, আর এমনি সব্যসাচী মানে হচ্ছে যা 2 হাত সমানভাবে চলে, অর্থাৎ যে 2 হাত দিয়ে কাজ করতে পারে। কিন্তু এই সব্যসাচী হাজরা হচ্ছে মানুষের নাম, ঠিক আছে? আর এমনি সব্যসাচী তোমাদের বাংলায় আসবে এক বচনে, তো সরি এক বচন তো না, এক কথায় প্রকাশে আসবে যে যার 2 হাত সমান ভাবে চলে তাকে সব্যসাচী বলা হয়। ঠিক আছে? আর এখানে আমি তো বলছি যে তিনি হচ্ছে ডিজাইনার, তিনি ডিজাইনার ছিল, অর্থাৎ এই যে লোগোটা, এই লোগোটা ডিজাইন করছে। চলো আমরা হচ্ছে পরবর্তীতে স্লাইডে চলে যাই। পরবর্তীতে আমরা যে টপিক, সেটা হচ্ছে এই যে মুজিব জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা দুইটা ঘটনা, দুইটা আমাদের দেশের সুবর্ণ জয়ন্তী বলতে কি বোঝায়? সুবর্ণ জয়ন্তী বলতে বোঝায় হচ্ছে বাংলাদেশের 50 বছর পূর্তি। কিসের 50 বছর? স্বাধীনতার 50 বছর পূর্তি। তো এই দুইটা বঙ্গবন্ধুর এই যে 100 বছর জন্মের 100 বছর এবং আমাদের স্বাধীনতার 50 বছর, এই দুইটাকে একত্র করে আমরা এই বছর অনুষ্ঠান করছি, এবছর আমরা অনুষ্ঠান করছি। এবং এই অনুষ্ঠানটার যেটা আমরা গত 17 মার্চ থেকে হয়ে গেছে, 17 মার্চ 2021 সাল থেকে, মনে রাখেন 17 মার্চ 2021 সাল থেকে এই অনুষ্ঠানটা হয়েছে। এবং এই অনুষ্ঠানটার আসলে এই যে 17 মার্চ থেকে 26 মার্চ 2021 সাল, অর্থাৎ এই যে চলে গেল মার্চ মাস 2021 সালের, তো সেই সময় এই 10 দিন ব্যাপী আমরা যে এই যে একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানের মূল থিম ছিল কিন্তু মুজিব চিরন্তন। অর্থাৎ এই যে বিভিন্ন দেশের সরকার প্রধানরা আসলো, তারপর এই যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করলাম, এটা মেইন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠানটা যেটা ঘটছে 17 মার্চ 2021 থেকে 26 মার্চ 2021 সাল, এই 10 দিন ব্যাপী এর মূল থিমই ছিল হচ্ছে মুজিব চিরন্তন। মানে কি? মুজিব, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের হৃদয়ে বা আমাদের বাঙালি হৃদয়ে আজীবন থাকবেন, চিরন্তন। যতদিন বাংলাদেশ থাকবে তিনি আমাদের হৃদয়ে থাকবে। তো এটার মূল থিমই ছিল হচ্ছে মুজিব চিরন্তন, অর্থাৎ তার কার্যকলাপ, তার বিভিন্ন ধরনের কর্মপদ্ধতি সম্পর্কে এবং ভবিষ্যতে তার কর্মপদ্ধতি কিভাবে আমাদের জীবনে অবদান রাখতে পারে, এই জিনিসটাই ছিল মোটামুটি আমাদের অনুষ্ঠানের মেইন থিম, যেটা নাম ছিল মুজিব চিরন্তন। ঠিক আছে? এবং এই যে মুজিব চিরন্তন হলো, এখন সেই সময় কিন্তু আমাদের একটা থিম সং গাওয়া হয়েছিল। সেই থিম সং এর নাম ছিল হচ্ছে মুজিব বর্ষের থিম সং ছিল যে তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর। এটা কাকে নিয়ে বলতেছে? এটা অবভিয়াসলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বলা হচ্ছে যে তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর। তো এটা প্রশ্ন আসতে পারে যে মুজিব বর্ষের থিম সং বা এই যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানের থিম সং কি ছিল? তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর। যেহেতু এই থিম সং অর্থাৎ গান, থিম সং বলতে মনে হচ্ছে যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা সঙ্গীত, একটা গান যেটা রচনা করা হয়েছে, সে নাম হচ্ছে তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর। এখন যেহেতু এই গানটার নাম চলে আসলো, তো এই গানটার কথা লেখছে কে, সুর করছে কে, গায়ক কে ছিল, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এর কথা লেখছে কামাল নাসির চৌধুরী। মোতেনা পুনরাম হচ্ছে কামাল আব্দুল নাসির চৌধুরী। কথা বলতে কি, এই যে গানের যে কথাগুলা, অর্থাৎ ইনি কিন্তু গীতিকার। কথা বলতে এখানে মতো গীতিকারের কথা বলা হচ্ছে। গীতিকার কিন্তু গান রচনা করে, অর্থাৎ কথাগুলো রচনা করছে হচ্ছে কামাল নাসির চৌধুরী। এবং এই গানের সুর দিছিল নকিব খান, এবং শিল্পী কে ছিল, অর্থাৎ গান গাইছিল কে? শেখ রেহানা সহ 20 জন। শেখ রেহানাও ছিল এখানে। মূলত প্রশ্নটা আসতে পারে যে নিচের কোন ব্যক্তি এই তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘরের গায়িকা ছিল বা শিল্পী ছিল? সেখানে আসতে পারে যে শেখ হাসিনা, শেখ রেহানা,
তারপর আসতে পারে মনে করেন আরো দুই তিনটা অপশন দিয়ে দিল, ঠিক আছে, সেখানে কিন্তু শেখ রেহানা হবে, এটা কিন্তু মনে রাখবে। তো এই যে মুজিব বর্ষের যে থিম সং, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতি ঘর, এই এই যে গানটা, এই যে থিম সং, এটার এর কথা বা এর গীতিকার ছিল হচ্ছে কামাল নাসির চৌধুরী, এবং এর সুর করেছিল নকিব খান, এবং এর শিল্পী ছিল শেখ রেহানা সহ মোট 20 জন শিল্পী, ঠিক আছে। এরপরে এরপরে এই যে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে আমরা যে 17 মার্চ থেকে 26শে মার্চ এই 10 দিন ব্যাপী যে মুজিব চিরন্তন নামে একটা অনুষ্ঠান করলাম আমাদের দেশে, এই অনুষ্ঠানটার কিন্তু বিভিন্ন দেশের, কয়টা দেশের, 5টা দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা কিন্তু এখানে এসেছিল, সরকার বা রাষ্ট্রপ্রধানরা কিন্তু এখানে এসেছিল। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে যে কোন কোন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসেছিল? অবশ্যই কটা দেশ? 5টা দেশ। 5টা দেশ কিন্তু মনে রাখা খুবই সোজা, খুবই সোজা। কারণ কি, 5টা দেশ হচ্ছে কি আমাদের আশেপাশের এই দেশগুলা আসছিল। কে কে আসছিল? মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত, এই 5টা দেশের, অর্থাৎ আমাদের পাশে আশেপাশের 5টা দেশেরই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, তারা আমাদের এখানে এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসেছিল, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন চলে আসবে যে নিচের কোন দেশের সরকার প্রধান বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি আমাদের মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে মুজিব চিরন্তন নামে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উপর যেই সকল প্রশ্ন আসতে পারে সেগুলোর একটা শর্টকাট, ঠিক আছে। এবং এটাও কিন্তু মনে রাখবে যে তারিখ আসতে পারে যে কবে থেকে কবে কিন্তু এই মুজিব চিরন্তন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে 17 মার্চ 2021 থেকে 26শে মার্চ 2021 সাল পর্যন্ত, ঠিক আছে। তো এটা চট করে একটু তোমরা এটা স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের জন্য উপকার হবে। এই এরপরে আমরা যে টপিকটা শুরু করব, এটা তো প্রচুর ইম্পর্টেন্ট টপিক। কারণ কি, কারণ হচ্ছে এই টপিকটির নাম হচ্ছে করোনা। অবশ্যই করোনা ভ্যাকসিন, এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই প্রশ্ন আসবে। এটা কোনো ধরনের বলার অপেক্ষা রাখে না যে করোনা থেকে প্রশ্ন আসবে না, এটা কখনো কেউ বলতে পারবে না। প্রত্যেকটা ভার্সিটিতে এই করোনা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে। তো করোনা সম্পর্কে তোমরা যেমন ভালো করে পড়বা, আবার নিজের স্বাস্থ্যবিধি সম্পর্কেও একটু ভালো করে সচেতন থাকবা। কারণ এখন যেহেতু প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে প্লাস মারা যাচ্ছে, তো একটু সবাই সাবধান থাকিও, সবাই বাসার মধ্যে থাকিও, এটা একটু তোমরা নিশ্চিত করিও। কারণ এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ কি, কারণ হচ্ছে তোমরা যদি এখন যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু সামনে পরীক্ষা দেওয়া তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে। পরীক্ষা কিন্তু হয়তোবা ঈদের পরেই হয়ে যেতে পারে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা ঈদের পরেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা একটু সাবধান থাকিও, কারণ সবার আগে স্বাস্থ্য, ঠিক আছে, যেভাবেই হোক। তো চলে আসো, এই যে করোনা, এই করোনা বাংলাদেশে প্রথম আক্রমণ করে কবে, বা বাংলাদেশের কবে এই একজন করোনা রোগী পাওয়া যায়? বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় হচ্ছে 8ই মার্চ 2020 সালে। এটা এখন প্রশ্ন আসতে পারে যে কোথায় আক্রান্ত হয়েছে। এটা কিন্তু ঢাকায় আক্রান্ত হয়েছে, এবং ঢাকায় যে ব্যক্তিটা ছিল তিনি ছিল কিন্তু হচ্ছে মিরপুরের টলারবাগ। এটা একটু মনে রাখো, একটু একটু লিখে রাখো। মিরপুরের টলারবাগে প্রথম, ঢাকার মিরপুরের টলারবাগে বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এবং সেটার তারিখ হচ্ছে 8 মার্চ 2020 সাল। 8 মার্চ 2020 সালে, ঠিক আছে। দেখি না কথা হয়েছে। প্রথম যে রোগীটা, তিনি বাস করতে হচ্ছে ঢাকার মিরপুরের টলারবাগে। আমি আবার বলছি টলারবাগে, ঢাকার মিরপুরের টলারবাগে। প্রশ্ন আসতে পারে যে প্রথম করোনা রোগী কোথায় পাওয়া যায়। আর একটা আসতে পারে যে কবে পাওয়া যায়। 8 মার্চ 2020 সাল, ঠিক আছে। এরপরে এখন 8 মার্চ তো আক্রান্ত হলো, কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে করোনা আক্রান্ত হয়ে, যেটা কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে? বাংলাদেশে প্রথম মারা যায় তার ঠিক 10 দিন পরে, 18ই মার্চ। তার ঠিক 10 দিন পরে এই 18ই মার্চ কিন্তু প্রথম করোনা রোগী মারা যায়। এটা তোমরা সবাই জানো, এবং এটা অনেক আগের ঘটনা। আমি তাও একটু তোমাদেরকে একটু মনে করা দিচ্ছি, কারণ এগুলি যেহেতু ইম্পর্টেন্ট করোনা সম্পর্কে, একটু মনে করা দিচ্ছি, ঠিক আছে।
অবশ্যই করোনা কিন্তু একটা সংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি কি বা সংক্রামক রোগ কি? মানে হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, সংক্রামক রোগ রোগ মানে হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ। অর্থাৎ যদি কেউ যদি কারোর সংস্পর্শে আসে, তাহলে ওই ব্যক্তিও একজন করোনা রোগীর, ওই ব্যক্তির যদি অন্য কারো যিনি সুস্থ ব্যক্তির যদি সংস্পর্শে আসে, তাহলে ওই সুস্থ ব্যক্তিও কি হইতে পারে? সংক্রামিত হয়ে যেতে পারে, অর্থাৎ করোনা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তো বর্তমানে বাংলাদেশের সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি হচ্ছে 24টি। কারণ কি, লাস্ট করোনাকে ঘোষণা করা হয়েছে এটা একটা সংক্রামক ব্যাধি, ঠিক আছে? এরপরে অবশ্যই ভ্যাকসিন থেকে প্রশ্ন আসবে। এখন যেহেতু রিসেন্ট, অবশ্যই আমি এখন রিসেন্টে চলে যাচ্ছি যে ভ্যাকসিন 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 সবাই নিয়েছে কিনা, বা ভ্যাকসিনের কি অবস্থা, গোটা বিশ্বের কি অবস্থা, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। কারণ রিসেন্টের মধ্যে কিন্তু ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট। কারণ এই 2021 সাল শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন ভ্যাকসিন। এই সো দেখো যে 11তম দেশ হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ঘোষণা দেয়। কোন প্রতিষ্ঠান দেয়? গ্লোব বায়োটেক লিমিটেড। অর্থাৎ এই পর্যন্ত মানে বাংলাদেশ হচ্ছে 11তম দেশ যারা কিনা কি বলে যে আমরা নিজের দেশে ভ্যাকসিন বানাবো, এবং সেই ভ্যাকসিনটার নাম হবে কি? ভ্যাকসিনটার নাম হবে বঙ্গোভ্যাক্স। এবং এটার আবিষ্কারের ঘোষণা দিয়েছে হচ্ছে গ্লোব বায়োটেক নামক একটা কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি, যারা বলে যে আমরা আমার দেশে বঙ্গোভ্যাক্স নামে একটা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন বানাবো, যে ভ্যাকসিনটা হচ্ছে করোনা রোগীদেরকে যাতে আক্রান্ত না হয়, বা আক্রান্ত হলেও যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে, এই জন্য ভূমিকা রাখবে। এবং এটা কত? 11তম দেশ হিসেবে, ঠিক আছে? এটা তোমরা একবার, যদি এখনো তাদের এটা ঘোষণা দিছে, এখনো বাজারে আসেনি, তো চেষ্টা দেখা যাক কি হয়। এরপরে বাংলাদেশে প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হয় কবে? 27 জানুয়ারি 2021 সাল। অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখে এই বছরে বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন দেওয়া হয়। এবং সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহণকারীর নাম হচ্ছে রুনু ভেরোনিকা কস্তা। রুনু ভেরোনিকা, এটা নামটা একটু অদ্ভুত থেকেও কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট নাম। কারণ প্রশ্ন আসবে যে বাংলাদেশে প্রথম করোনার টিকা বা করোনা ভ্যাকসিন গ্রহণ করছে কোন ব্যক্তি? তিনি হচ্ছে কি? রুনু ভেরোনিকা কস্তা। এবং তিনি ছিলেন একজন নার্স। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এটি হচ্ছে ঢাকার একটা হাসপাতালের নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সেখানকার একজন নার্স ছিল এই রুনু ভেরোনিকা কস্তা, যে কিনা বাংলাদেশের প্রথম করোনা টিকা গ্রহণকারী, এবং এই বাংলাদেশের প্রথম করোনা টিকা দেওয়া হয় 27 জানুয়ারি 2021 সালে। তো তারিখটা ইম্পর্টেন্ট, এবং ব্যক্তি ইম্পর্টেন্ট, এবং ব্যক্তি কোথায় তার কর্মক্ষেত্রে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা একটু সবাই একটু সাবধান থাকিও, ঠিক আছে? এবং খুব ভালোভাবে মাথায় ঢুকাই নিও। এর স্যার প্লিজ আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু তাদের স্লাইডটা একটা স্লাইডে একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? এখন এই যে করোনা ভ্যাকসিনটা নিল, এই যে করোনা ভ্যাকসিন, এখন ভ্যাকসিন তো অনেক কোম্পানি অনেকেই বানাইছে ভ্যাকসিন, কিন্তু বাংলাদেশে কোন ভ্যাকসিনটা আসছে, বা বাংলাদেশে কোন ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, কোন টিকাটা দেওয়া হয়েছে, করোনার কোন টিকা, সেই টিকার নাম কি, বা সেই টিকা বানাইছে কে, এটা নিয়ে একটা প্রশ্ন চলে আসবে। এই যে রুনু ভেরোনিকা কস্তা, বা এই যে বিভিন্ন ধরনের আরো আমাদেরকে দিচ্ছে, আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিককে যে দেওয়া হচ্ছে টিকা বা ভ্যাকসিন, সেটা আসলে কোন কোম্পানির টিকা, বা এই টিকার নাম কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টিকাটা মূলত গণভাবে দেওয়া শুরু হয় 27 জানুয়ারি, তো শুরু হয় শুধুমাত্র রুনু ভেরোনিকা কস্তাকে দেওয়া হয়। কিন্তু যেহেতু এখন আমাদেরকে এখন একজনকে দিতে হবে না, সবাইকে দিতে হবে, এই যে গণ টিকাদান কর্মসূচি, এটা শুরু হয় 8 ফেব্রুয়ারি 2021। 8 ফেব্রুয়ারি 2021 সালে এই যে এই গণ টিকাদান, অর্থাৎ এখন সবাইকে দেবো। আপাতত টেস্টিং এ ছিল, বাংলাদেশে যখন আসলো এটা টেস্টিং এ ছিল। আবার 27 জানুয়ারিতে যখন রুনু ভেরোনিকা দিল, এরপরে 8 ফেব্রুয়ারি 2021 সাল থেকে বলা হলো যে এখন সবাইকে দেওয়া হবে। এবং তোমরা কি করবা, এখন তোমরা হচ্ছে সবাই রেজিস্ট্রেশন করো, যারা হচ্ছে মধ্যে 40 বছরের উপরের বয়সী ব্যক্তিগণ, এবং তার সাথে সাথে যারা হচ্ছে মূলত সম্মুখ যোদ্ধা, তার যদি 40 বছর কম হয় তাদের তো দেওয়া হয় যারা সম্মুখ যোদ্ধা বলতে মূলত যারা চিকিৎসক, বা যারা হচ্ছে মূলত ওষুধ কোম্পানিতে চাকরি করে, তারা হচ্ছে মূলত সম্মুখ যোদ্ধা হিসেবে, বা পুলিশ, তারা 40 বছরের কম হলেও তাদেরকে টিকা দেওয়া হচ্ছিল আর কি। এখন প্রশ্ন আসতে পারে যে সেটা হলো এই যে সম্মুখ যোদ্ধাদের এই যে সবাইকে যে টিকা দেওয়া হচ্ছে,
এই টিকাটা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার একটা অ্যাপ বানাইছে, অর্থাৎ ওই অ্যাপের মাধ্যমে তোমরা যে রেজিস্ট্রেশন করবা বা ওই ওয়েবসাইটে যে তোমরা রেজিস্ট্রেশন করবা, এটা মনে রাখবা সেই অ্যাপের নাম কি, সেই অ্যাপস এর নাম হলো সুরক্ষা অ্যাপ। সুরক্ষা অ্যাপস, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা, সুরক্ষা অ্যাপস। এটা হচ্ছে সেই অ্যাপস এর নাম যার মাধ্যমে এই করোনার যারা টিকা নিতে চায়, করোনার ভ্যাকসিন যারা নিতে চায়, তারা কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করতেছে। সো এটা একটু খুব তোমরা ভালোভাবে মনে রাখবা যে সেটার নাম কি, সুরক্ষা অ্যাপস। তো এই গণটিকাদান কর্মসূচি শুরু হয় 8 ফেব্রুয়ারি 2021 সাল। এটা খুবই ভালো করে রাখবে। দেখো 27 জানুয়ারি টিকা নিল ভেরোনিকা কস্তা, এরপরে 8 ফেব্রুয়ারি টিকা দেওয়া হলো, সবাইকে শুরু করা হলো। এবং বাংলাদেশ কিন্তু 54তম দেশ হিসেবে করোনা টিকাদান কর্মসূচি শুরু করে। অর্থাৎ বাংলাদেশের আগে কিন্তু 53 দেশ অলরেডি কিন্তু তারা করোনা টিকা দেওয়া শুরু করে দিয়েছিল, আর বাংলাদেশ 54তম দেশ হিসেবে করোনার টিকাদান বা করোনার ভ্যাকসিন প্রদান করা শুরু করে। 54তম দেশ হিসেবে প্রশ্ন আসবে যে বাংলাদেশ কততম দেশ হিসেবে করোনার টিকা দেওয়া শুরু করে, সেটা হচ্ছে 54তম দেশ হিসেবে। এবং এই যে বাংলাদেশে যে করোনার টিকা দেওয়া হয়, এই করোনার টিকার নাম কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে যে করোনার টিকা দেওয়া হয় সেই টিকার নাম হচ্ছে কোভিশিল্ড। এখানে ইংলিশে লেখা আছে, তোমরা চাইলে বাংলাও লিখতে পারো, কোভিশিল্ড, ঠিক আছে। কোভিশিল্ড হচ্ছে আমাদের দেশে যে টিকাটা দেওয়া হয় সেই টিকার নাম হচ্ছে কোভিশিল্ড। এবং যেই প্রতিষ্ঠান, যেই কোম্পানি, এখানে কোম্পানি না আসলে এটা প্রতিষ্ঠান হবে, আসলে যেই প্রতিষ্ঠানের টিকা এই কোভিশিল্ড, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনেকা। মানে আমাদের হচ্ছে ইংল্যান্ডের, বিশ্বের একটা, ইংল্যান্ডের একটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি আছে, নাম হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা নামক একটা হচ্ছে ওষুধ কোম্পানি আছে, যারা মূলত ওষুধ না, তারা হচ্ছে মূলত টিকা আবিষ্কার বা গবেষণা নিয়ে কাজ করে। তো এই দুইটা প্রতিষ্ঠান একসাথে মিলে এই কোভিশিল্ড নামক একটা ভ্যাকসিন তৈরি করে, যে ভ্যাকসিনটা কিনা বাংলাদেশের নাগরিকদের দেওয়া হচ্ছে। এখন এটা নিয়ে একটু যদি আমাদের কথা বলি, এটা নিয়ে ইম্পর্টেন্ট যেহেতু এই কোভিশিল্ড নিয়ে মনে রাখবে, এই কোভিশিল্ড কিন্তু 2 ডোজ দেওয়া হয়, 2 ডোজ দেওয়া হয়, 1 ডোজ দিলে কিন্তু হবে না। এই টিকাটা 2 বার দিতে হয়। এবং এটার আবার ফের নিয়ম আছে যে তুমি মনে করো আজকে টিকা নিলা, আবার কালকে নিতে, মানে সেকেন্ড ডোজটাকে কালকে নিবা না। এটা কিন্তু ওদের নিয়ম আছে। ওদের নিয়ম হচ্ছে যে কমপক্ষে 4 সপ্তাহ এবং সবচেয়ে বেশি হাইয়েস্ট 12 সপ্তাহ ওয়েট করতে হবে। অর্থাৎ 4 থেকে 12 সপ্তাহের মধ্যে, মনে করো আজকে তুমি টিকা নিলা এই কোভিশিল্ড, যেটা কিনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, এই কোভিশিল্ড নিলা, এরপর 4 সপ্তাহ তুমি টিকা নিতে পারবা। 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজটা নিতে হবে। অর্থাৎ মনে করো আজকে হচ্ছে 25 তারিখ, 25 এপ্রিল। তো এই 25 এপ্রিলের পর মানে কি 4 সপ্তাহ, মানে কি 25 মে। তো এই 25 মে থেকে শুরু করে এর পরবর্তীতে আরো যে আর 8-2 মাসের মধ্যে, 8-2 মাসের মধ্যে তুমি টিকা নিতে পারবে। অর্থাৎ এই 25শে মে থেকে শুরু করে 25 জুলাইয়ের মধ্যে তোমাকে ওই সেকেন্ড ডোজটা নিতে হবে, ঠিক আছে। তো এটা দেওয়া হয় 2 ডোজ। এবং এই টিকাটা ওই প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের অন্তরের সময় হচ্ছে 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে দিতে হবে, ঠিক আছে। এবং এই কোম্পানির নাম কি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর সাথে সাথে আরেকটু বলে রাখি যে এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে কোভিশিল্ড টিকাটা বানাইলো, তারা যে আবিষ্কার করলো, এটা কিন্তু আবিষ্কার করছে তারা কিন্তু ইংল্যান্ডেই আবিষ্কার করছে। কিন্তু কিন্তু আমরা কি ইংল্যান্ড থেকে টিকাগুলো আনছি? আমরা কি ইংল্যান্ড থেকে টিকাগুলো আনছি? না, এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু ইংল্যান্ড থেকে টিকাগুলো আনিনি। এখন এটা তাহলে আমরা আনছি কই থেকে? আমরা আনছি ইন্ডিয়া থেকে, অর্থাৎ ভারত থেকে আনছি। এখন এখন যদি আমি আরেকটু বিস্তারিত বলি এটা নিয়ে, সেটা হলো এই যে তারা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাটা বানাইলো, কোভিশিল্ড নামক একটা টিকা যে বানাইলো, এই টিকাটা যখন বানাইলো, তারা হচ্ছে এখন তো তারা ছোট প্রতিষ্ঠান বলতে একটা জায়গায় তারা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু এখন গোটা বিশ্বে বা খুব বড় ধরনের কি উৎপাদনে যেতে পারবে, যে কারণ পৃথিবীতে মানুষ 700 কোটি, টিকা তো লাগবে, সবারই তো ইনশাল্লাহ টিকা লাগবে, তাই না? এই যে টিকা লাগবে এখন তো বানাইতে হবে। তো এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কি করলো, ইন্ডিয়ায় একটা ইনস্টিটিউট আছে, যেটার নাম হচ্ছে সেরাম ইনস্টিটিউট। ভারতের একটা ইনস্টিটিউট আছে, সেরাম ইনস্টিটিউট, মনে রাখবে, সেরাম ইনস্টিটিউট, এটা ইম্পর্টেন্ট কিন্তু নামটা। তারা বললো যে তারা এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তারা সেরাম ইনস্টিটিউটকে বললো যে আমাদের এই যে আমরা একটা টিকা বানাইছি, টিকার একটা ফর্মুলা আছে, তোমাদেরকে আমি ফর্মুলাটা দিচ্ছি, তোমরা তোমরা
তোমাদের ইন্ডিয়াতে বানাও এবং তোমার যত বেশি বানাবা তোমাদের আশেপাশের দেশে তত বেশি দিতে পারবা। তো আমরা তখন কি করছিলাম, আমরা তখন এই যে ভারতের সেরাম ইনস্টিটিউট, যে সেরাম ইনস্টিটিউট মূলত এই বিভিন্ন ধরনের রোগ তত্ত্ব নিয়ে তারা গবেষণা করে, বিভিন্ন ধরনের, এটা মূলত আমাদের সরি সেরাম ইনস্টিটিউট মূলত এই যে বিভিন্ন ধরনের রোগ তত্ত্ব নিয়ে একটা গবেষণাকারী প্রতিষ্ঠান, এবং তারা উৎপাদন করে, টিকা উৎপাদন করে বিভিন্ন ধরনের। তো ওই প্রতিষ্ঠানের কাছ থেকে পরবর্তীতে আমরা এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এই ভ্যাকসিনটা নিই। ঠিক আছে, দেখুন ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু অনেক তথ্য দিলাম এখানে, যে এখানে আমি সেরাম ইনস্টিটিউটের কথা বললাম, তারপর কয় ডোজ দেওয়া হয় কোভিশিল্ড এটার কথা বললাম, তারপর বললাম হচ্ছে কত দিন অন্তর, কত অন্তর পর পর এই সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো এটা একটু সম্পর্কে তোমরা একটু অবশ্যই আশা করি তোমরা এটা নোট তুলে রাখছো। তো এই যে এখন দেখো বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি টিকা বানাইছে, যেমন কি, যেমন আমি একটু আগে বললাম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বানাইছে হচ্ছে কোভিশিল্ড। এরপরে যদি বলি, এরপরে হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের আরো কোম্পানি বানাইছে, যেমন হচ্ছে বায়োএনটেক, তারপর মডার্না। তো বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের টিকা বানাইছে, মানে অবশ্যই করোনাকে নিয়েই টিকা বানানো হয়েছে। কিন্তু কিন্তু পৃথিবীর সব দেশ কি করোনা টিকা পাচ্ছে? পৃথিবীর সব দেশ কিন্তু করোনা টিকা পাচ্ছে না। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে কিন্তু করোনা টিকা খুব খুব খুবই কম পৌঁছাইছে। কারণ কি, তাদের ওই ধরনের, কারণ টিকার একটা মূল্য আছে, আর্থিক মূল্য পরিশোধ করতে হয়। তার সাথে 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 এটার একটা হ্যাঁ, তার সাথে সাথে এই যে বিভিন্ন ধরনের যে টিকা নিচ্ছে, এটার একটা পরিবহন ব্যবস্থা, তো ওখানকার মধ্যে থাকার ব্যবস্থা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখতে হয়। তো এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, সংক্ষেপে একে বলা হয় হু, তারা কি করে, করোনা প্রতিরোধের জন্য কি করছে, তারা দরিদ্র ও মধ্যময় দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে একটা কর্মসূচি গ্রহণ করে, এবং সেই কর্মসূচির নাম হচ্ছে কোভ্যাক্স। কোভ্যাক্স, ঠিক আছে, সেই কর্মসূচির নাম হচ্ছে কোভ্যাক্স। অর্থাৎ এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে সবাই যাতে করোনার টিকা পায়, যাতে সুষম বন্টন হয়, কারণ কেউ মানে কোনো দেশে হয়তো মনে করো সব নাগরিক পাইলো, আর একটা দেশে কোনো একটা নাগরিকও পাইলো না, এমন যাতে না হয়, এই ধরনের অরাজকতা বা এই ধরনের যদি অসম বন্টন যাতে না হয়, এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কি করে, তারা কোভ্যাক্স নামক একটা কর্মসূচি গ্রহণ করে, যার মাধ্যমে তারা বিনামূল্যে এই মধ্যম আয়ের বা দরিদ্র দেশগুলোকে তারা হচ্ছে করোনা টিকা প্রদান করবে। এবং এই কোভ্যাক্স এর প্রথম যেই সুফল পায়, কোন দেশ প্রথম সুফল পায়? প্রথম সুফল পায় হচ্ছে ঘানা। প্রথম সুফল পায় হচ্ছে ঘানা, ঠিক আছে। তো প্রথম সুফল পায় ঘানা, কোভ্যাক্স এর উদ্যোগে প্রথম টিকা পায় হচ্ছে ঘানা। এরপর আস্তে আস্তে বিভিন্ন দেশ আস্তে আস্তে ইনশাল্লাহ পাবে। তো প্রথম যে পায় সেটা প্রশ্ন আসতে হবে যে কোভ্যাক্স এর উদ্যোগে প্রথম টিকা পায় কোন দেশ, সেটা হচ্ছে ঘানা। এটা কিন্তু আফ্রিকার একটা দেশ, এটা হচ্ছে আফ্রিকার একটা দেশ। তো এই ছিল মোটামুটি আমাদের করোনার ভ্যাকসিন নিয়ে, বিশেষ করে যেহেতু রিসেন্টলি করোনার ভ্যাকসিন নিয়ে ঘটনা ঘটে গেছে, এই কারণে এটা হচ্ছে প্রচুর একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ ভ্যাকসিন থেকে প্রশ্ন আসবে, কারণ এটা যেহেতু আরো বেশি রিসেন্ট, তাই না? তো তোমরা একটু স্ক্রিনশট তুলে রাখো। স্ক্রিনশট তুলে রাখতে রাখতে আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে এই যে করোনার ভ্যাকসিন, এই করোনার ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে কিন্তু সংকট দেখা যাচ্ছে। এই কারণে আমি যদি আর একটু রিসেন্ট তথ্য দিই, তাহলে কি, তাহলে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু অবস্থা খুবই ভয়াবহ। তারা কিন্তু আর আমরা তো ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা নিতে যাচ্ছিলাম, কিন্তু এখন তারা ইন্ডিয়া বলেছে আমরা আর দিব না, আমরা আর বিক্রি করব না। এরপরে বাংলাদেশ এখন চেষ্টা করতেছে অন্যান্য দেশ থেকে কিভাবে করোনার টিকা নেওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া, এটা মনে রাখবেন, অন্যতম হচ্ছে রাশিয়া। রাশিয়া রাশিয়া তারা বলতেছে, রাশিয়ার সরকার বলতেছে, আমরা তোমাদেরকে করোনা টিকার ফর্মুলা দিব, অর্থাৎ কিভাবে এই করোনা টিকা বানাইতে হয় আমরা সেটা তোমাদেরকে বলে দিব, তোমরা নিজেরা বানায় বা, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা রিসেন্ট, তো এটা একটু লিখে রাখো তোমরা, যে রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার নাম কি? রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার নাম হচ্ছে স্পুটনিক 1। স্পুটনিক 1, আমি আবার বলতেছি, স্পুটনিক 1। তো এই স্পুটনিক 1 কিন্তু আমাদের একটা পরিচিত নাম, তোমরা যদি পড়ে রাখো, কারণ এটা কিন্তু সাধারণ জ্ঞান একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ স্পুটনিক 1 হচ্ছে মহাকাশে প্রেরিত সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট, ঠিক আছে। মহাকাশে প্রেরিত
প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের নাম হচ্ছে স্পুটনিক 1, যেটা কিন্তু রাশিয়া পাঠাইছিল। ওই তার নাম, ওই যে তারা কিন্তু বিশ্বের প্রথম রাশিয়া, তৎকালীন রাশিয়া কি করছিল, মহাকাশে তারা হচ্ছে একটা কি বলে কৃত্রিম স্যাটেলাইট পাঠাইছিল, সেটার নাম ছিল স্পুটনিক 1। সেই স্পুটনিক 1 বা স্পুটনিক 1 সেই নাম অনুসারেই তাদের নতুন যে কর্নাটিকা বানাইছে তারা স্পুটনিক 1 রেখেছে। তো এটা একটু মনে রাখবে, স্পুটনিক 1। এবং বাংলাদেশ তার সাথে সাথে চীন থেকেও নেওয়ার চেষ্টা করতেছে। এখন দেখা যাক কি হয়, কোথা থেকে পায় বাংলাদেশ। ঠিক আছে, এই ছিল আমাদের করোনা ভ্যাকসিন নিয়ে মোটামুটি একটা আলাপ। এরপরে এরপরে আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট, যে টপিকটা আমরা এখন শুরু করব, সেটা হলো বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি। এই বছর কিন্তু আদমশুমারি হবে, এবং আদমশুমারি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। কারণ কি, কারণ হচ্ছে প্রায় প্রত্যেকের বাড়িতে, প্রায় প্রত্যেকের কেন, অবশ্যই প্রত্যেকের বাড়িতে মানুষ আসবে, অর্থাৎ যারা হিসাব করবে তারা আসবে এবং খোঁজ নেবে যে কয়জন পরিবারে আছে, তারা কি করে, কয়জন পুরুষ, কয়জন মহিলা, কয়জন বাচ্চা। তো যখন এই যে ছোটবেলায় যখন আমরা ছিলাম, তখন এই তথ্যগুলো দিয়ে খুবই মজা লাগতো যে ও এই তথ্যগুলো নিচ্ছে। ঠিক আছে, কারণ কি ছোটবেলায়, কারণ কি, কারণ এটা তো সচরাচর ঘটে না। কত বছর পর পর ঘটে এটা মনে রাখবে, এটা হচ্ছে 10 বছর পর পর ঘটে। আদমশুমারি 10 বছর পর পর অনুষ্ঠিত হয়। আদমশুমারি, ঠিক আছে, আদমশুমারি 10 বছর পর পর অনুষ্ঠিত হয়। এবং এই বছর 2021 সালের 25শে অক্টোবর থেকে 31শে অক্টোবর, 2021 সালের 25শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এই যে এক সপ্তাহর মতো, এই যে 25 থেকে 31 অক্টোবর, এই সময় কিন্তু আমাদের বাংলাদেশে আদমশুমারি হবে। এবং যেহেতু 21 সালে হচ্ছে, মানে কি 10 বছর পর হচ্ছে, তাই না? তাহলে এর আগে কবে হয়েছে, পঞ্চম আদমশুমারি কবে হয়েছে? পঞ্চম আদমশুমারি কিন্তু হয়েছে 2011 সালে। তো 11 সালে আমরা সবাই ছোট ছিলাম, স্বাভাবিক বিষয়। তো এটা ছিল পঞ্চম আদমশুমারি। তার সাথে সাথে আমি একটু বলে রাখি যে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে। প্রথম আদমশুমারি হয় কবে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কিন্তু 1974 সালে। এখন প্রশ্ন আসতে পারে 1974 সালে, মানে 10 বছর করে যদি আমি পিছাই, তাহলে তো হয় 1981, এরপরে হয় 1971 সাল। 1974 সালে কেন হলো প্রথমটা? কারণ 1971 সালে সে সময় যুদ্ধ হয়েছিল, সে সময় তো আর আমাদের ওই ধরনের পরিস্থিতি ছিল না। ওই ধরনের পরিস্থিতি না থাকার কারণে আমরা করতে পারিনি, আমাদের নিজেদের মধ্যে কাঠামো উন্নয়ন করতে হয়েছে। এবং এর পরবর্তীতে 1974 সালে আমরা প্রথম আদমশুমারি করি, এরপরে 2 নাম্বারটা করি 1981 সালে, 3 নাম্বারটা 91 সালে, 4 নাম্বারটা করেছিলাম আমরা 2001 সালে, 5 নাম্বার আদমশুমারিটা করছিলাম আমরা হচ্ছে 2011 সালে, এবং ষষ্ঠ যে আদমশুমারি সেটা আমাদের হবে 2021 সালে। ঠিক আছে, প্রশ্ন আসবে যে প্রথম আদমশুমারি কবে হয়, এটাও কিন্তু আসতে পারে যে 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এবং বর্তমান যে আদমশুমারি হবে সেটা হবে ষষ্ঠ আদমশুমারি, এবং সেটা হবে 25শে অক্টোবর থেকে 31শে অক্টোবর 2021 সাল। এখন এর সাথে সাথে আমরা আরেকটু যেটা লাগবে সেটা হলো এই আদমশুমারি, কিন্তু এখানে আমাদেরকে আর আদমশুমারি বলা যাবে না, কারণ এই নামটা চেঞ্জ হয়ে গেছে। এই নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর এটা আদমশুমারি না। হ্যাঁ, এখন মুখে মুখে আমাদের নাম মানে বলতেছে আদমশুমারি, বাট যখন এটা মানে যে নতুন যে নামটা আসছে, সেই নতুন নামটা হলো হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। জনশুমারি ও গৃহ গণনা, এটা হচ্ছে আদমশুমারির নতুন নাম। হ্যাঁ, এখন বলতে পারো যে আমরা তো আদমশুমারি বলি, ওই যে বেশি মুখে মুখে পরিচিত হয়ে গেছে আদমশুমারি। তো আস্তে আস্তে যখন এই নামটা পরিচিত হয়ে যাবে যে জনশুমারি ও গৃহ গণনা, তখন কিন্তু মানুষ এই নামটাই বলবে, আদমশুমারি নামটা ভুলে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমি কিন্তু এখানে আদমশুমারি নামটাই দিচ্ছি, এখানে আমি আর দিইনি যে বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা। তো এটা তোমরা একটু মনে রাখবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে আদমশুমারির নতুন নাম কি, নতুন যে একটা নাম হচ্ছে যেটার নাম হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। ঠিক আছে, তো এই বাংলাদেশের যে ষষ্ঠ আদমশুমারি সেটা অনুষ্ঠিত হচ্ছে 25শে অক্টোবর থেকে 31শে অক্টোবর, যেটা কিনা ষষ্ঠ। এটা মনে রাখবে, এটা হচ্ছে কিন্তু ষষ্ঠ। এরপরে এরপরে এবং এই যে আদমশুমারি, এই আদমশুমারির নাম হচ্ছে, নতুন যেটা নাম আসছে সেটা হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। এরপরে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কারণ এইবারে কিন্তু ষষ্ঠ যে আমাদের আদমশুমারি হবে সে কিন্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কিন্তু
এটা অনুষ্ঠিত হবে এবং সেখানে করা হবে। কারণ কি, এটা একটা নতুন একটা প্রযুক্তি। কারণ হচ্ছে মূলত খুবই নিখুঁত হিসাব করার জন্য, কিন্তু এই স্যাটেলাইট ইমেজ ব্যবহার করা হবে। কারণ এটা একটা আমাদের একটা প্রযুক্তির একটা নতুন একটা উন্নয়ন বা উন্নতি, যেটা বলে না কেন। এবং এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কেন এটা করতে যাচ্ছে, কারণ হচ্ছে যাতে নির্ভুল ভাবে হিসাব করা যায়। যে সকল আমাদের তথ্যগুলো নেওয়া হবে, যারা এগুলো খুব নির্ভুল ভাবে এই হিসাবগুলা রাখা যায় এবং করা যায়, এই কারণে এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই যে ষষ্ঠ আদমশুমারি এটা করা হবে। এবং এই যেহেতু স্যাটেলাইট ইমেজ, বাংলাদেশ যদিও এখনো ওই ধরনের উন্নতি লাভ করেনি, ওই ধরনের গবেষণাগত ভাবে বা ওই ধরনের ভাবে কোনো ধরনের উন্নতি লাভ করেনি, এই কারণে তাকে একটা প্রতিষ্ঠানের সাহায্য নিতে হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে কোন প্রতিষ্ঠানের সে সাহায্য নিচ্ছে, সেটা হচ্ছে এই ষষ্ঠ আদমশুমারি করতে সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা কিন্তু এই যে আমাদের ষষ্ঠ যে আদমশুমারি হবে 2021 সালের অক্টোবর মাসে, সেখানে কিন্তু তারা কিন্তু আমাদেরকে সাহায্য করবে। কারণ এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল বিষয়। তো এই ক্রিটিক্যাল বিষয়ে বাংলাদেশ সে ধরনের সামর্থ্য নাই, এই কারণে অবশ্যই সাহায্য করবে এই নাসা। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা এখানে নাই, সেটা হলো এই যে আমাদের যে আদমশুমারি হবে, এই যে আদমশুমারি হবে, এই আদমশুমারি মূলত পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? এটা করে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যাকে সংক্ষেপে বলা হয় বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কিন্তু আদমশুমারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রশ্ন আসতে পারে যে আদমশুমারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম কি, এটা একটু লিখে রাখেন। সেটা হলো যে এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তো এই ছিল মোটামুটি আমার এই আদমশুমারির উপর স্লাইড। সেটা দ্রুত তুলে রাখো। তার সাথে সাথে আমি আরেকটু বলি, এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আসলে কাজ কি? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আসলে কাজ হচ্ছে মূলত তারা বিভিন্ন ধরনের পরিসংখ্যান করা, অর্থাৎ হিসাব নিকাশ করা, কয়টা কি আছে এবং এই অনুযায়ী পরবর্তীতে, অর্থাৎ এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের হিসাব করা লাগবে, আমাদের এখন মানুষ কত, কেমন অবস্থা, কোথায় কত মানুষ বা কোথায় কি ধরনের সম্পদ আছে, এগুলো হিসাব করা ইম্পর্টেন্ট। কারণ এর মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করি। কারণ মনে করো এখানে মানুষ আছে মনে করেন হচ্ছে 1000 জন, আমি এখানে এমন একটা উন্নয়নের ব্যবস্থা করলাম যেটা হচ্ছে মতো 10,000 জন মানুষের উন্নয়নের ব্যবস্থা। এটা করলে তো এখানে সম্পদ অপচয় হচ্ছে। কিন্তু মনে করেন যেখানে মানুষ হচ্ছে মনে করেন হচ্ছে 1 লাখ মানুষ, আর সেখানে আমি উন্নয়নের মতো ব্যবস্থা করলাম 10,000 জন মানুষের, তাহলে তো এই ধরনের একটা অসমতা হয়ে গেল। এই অসমতা যাতে না হয়, এই কারণে মূলত পরিসংখ্যানমূলক বিভিন্ন ধরনের হিসাব নিকাশে কাজ করে। এবং এই আদমশুমারি কিন্তু এই কারণেই করা হয় যে আমাদের দেশ কোন দিকে আগাচ্ছে বা কোন দিকে কি করতে হবে, আমাদেরকে জোর দিতে হবে কোথায়, এই জিনিসগুলো নিয়ে গবেষণা করার জন্যই এই আদমশুমারি অনুষ্ঠান করা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আদমশুমারি। এরপরে আমরা যে টপিকটা পড়বো, আমরা একটু বাইরে চলে যাব, বিশ্বের একটু চলে যাব। ভাই একটা কোশ্চেন ছিল, যে বলেন, বিবিএস এর পূর্ণরূপটা আরেকবার বললে ভালো হয়। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে এটা হচ্ছে বাংলা, সরি আমি যে বললাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তার হচ্ছে ইংলিশ হচ্ছে এটা বাংলাদেশ ব্যুরো। ব্যুরো মানে হচ্ছে সংস্থা বোঝায় আর কি, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এর বাংলা হচ্ছে পরিসংখ্যান। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স। এই ধন্যবাদ ভাই। হ্যাঁ, এখন এই যে আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম গোটা বাংলাদেশে ছিলাম, একটু বাইরে নিয়েও আলোচনা করছি, কারণ ভ্যাকসিনটা তো অবশ্যই গোটা বিশ্ব নিয়ে, করোনা একটু বিশ্ব নিয়ে অবশ্যই এটা। এই তো করোনা নিয়ে আমরা তো অনেক কথা বললাম, বিশ্বের একটু বিভিন্ন ধরনের। তোমরা অবশ্যই আপনারা জানেন যে করোনা প্রথম হয় চীনের হুবেই প্রদেশে। ঠিক আছে, সেগুলো জানেন, এগুলো সব জানেন। এখন আমরা আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা চলে যাবো, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ রিসেন্টলি কিন্তু যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এবং সেখানে যে নির্বাচিত হয়েছে মিস্টার জো বাইডেন, জো বাইডেন কিন্তু এই রিসেন্টলি সে শপথ গ্রহণ করে। তো এই শপথ গ্রহণ যেহেতু করে এবং যেহেতু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, মনে রাখবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। মানে কি, একজন মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কিন্তু 4 বছর।
একজন মার্কিন প্রেসিডেন্টের এক মেয়াদে তার মেয়াদ কত 4 বছর। বাংলাদেশে কিন্তু 4 বছর না, বাংলাদেশে কিন্তু 5 বছর। এটা কিন্তু মনে রাখবে যে বাংলাদেশে প্রেসিডেন্টের মেয়াদ কিন্তু 5 বছর, আবার প্রধানমন্ত্রীও 5 বছর। কিন্তু মার্কিন অর্থাৎ আমেরিকাতে বা ইউএসএ তে সেখানে প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে 4 বছর করে। ঠিক আছে, তো চলে আসি আমরা স্লাইডে চলে আসি যে আমাদের কি আছে, সেটা হলো 3 নভেম্বর 2020 সাল, অর্থাৎ এই যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেটা কিন্তু হয়েছে 3 নভেম্বর 2020 সালে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এটা আসতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু অলওয়েজ মানে যদি খুব বেশি দুর্ঘটনা না ঘটে তাহলে এটা মনে রাখতে হবে যে অলওয়েজ মানে এই যে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়। মনে করেন এই যে 20 সালে হওয়ার কথা ছিল, নির্বাচন হওয়ার কথা মানে হয়েছে আর কি। তো 3 নভেম্বর দেখবেন, 3 নভেম্বর কিন্তু হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। ঠিক তেমন ভাবে আমরা যদি একটু দেখি 2016 সালে, ঠিক তেমন ভাবে 16 সালের প্রথম যে মঙ্গলবার ছিল সেই দিনই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। ঠিক আছে, তো এবার আসে যে 3 নভেম্বর যে 2020 সালে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলো সেটা কিন্তু 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ঠিক আছে, মনে রাখবেন 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবং এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে 40তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হচ্ছে, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ এটা একটু ভুল হয়েছে, এটা 46তম হবে। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। এটা একটু মনে রাখবে যে এটা হচ্ছে মধ্যে 46তম, জো বাইডেন কিন্তু 46তম প্রেসিডেন্ট নির্বাচন। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, কিন্তু প্রেসিডেন্ট কত, জো বাইডেন হচ্ছে 46তম প্রেসিডেন্ট, তাহলে মাঝখানে কি এগুলো কি প্রেসিডেন্ট হয়নি? না, এখানে হচ্ছে মূলত যেটা হয়েছে সেটা হলো একজন প্রেসিডেন্ট, এটা কিন্তু মনে রাখবেন যে একজন প্রেসিডেন্ট কিন্তু সর্বোচ্চ 2 বার প্রেসিডেন্ট হতে পারবে। কোন একজন ব্যক্তি হাইয়েস্ট 2 বার প্রেসিডেন্ট নির্বাচন হতে পারবে। সো মনে করেন এই যে এর আগে জো বাইডেন আগে ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আগে কিন্তু ছিল হচ্ছে কে ছিল, বারাক ওবামা কিন্তু 2 বারই হয়েছে। তো যখন একজন ব্যক্তি 2 বারই হচ্ছে, সে ব্যক্তি হিসেবে সে তো কিন্তু একজনই, তাই না? সে ব্যক্তি হিসেবে কিন্তু একজনই, সে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে কিন্তু 2 বার। ঠিক এমন ভাবে বিভিন্ন ধরনের বেশ কয়েকজন প্রেসিডেন্ট যারা কিন্তু 2 বার করে প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু ব্যক্তি তারা একজনই। এই কারণে এটা হচ্ছে 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলো। ব্যক্তি হিসেবে কিন্তু জো বাইডেন 46তম মার্কিন প্রেসিডেন্ট, ব্যক্তি হিসেবে কিন্তু সে 46তম মার্কিন প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এটা একটু এটা হচ্ছে মিস্টেক ছিল, এটা 40 ছিল, এটা একটু মিস্টেক হয়ে গেছিল, সেটা 46তম হবে। ঠিক আছে, এই তো এই যে 46তম মার্কিন প্রেসিডেন্ট হলো জো বাইডেন। এই জো বাইডেন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ কিন্তু মনে রাখবেন এই জো বাইডেন কিন্তু যখন বারাক ওবামা ক্ষমতায় ছিল সেই সময়ে কিন্তু বারাক ওবামার কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিল এই জো বাইডেন। বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিল এই জো বাইডেন। তো এটা মনে রাখবেন যে কবে নির্বাচন হয় এবং কততম নির্বাচন এটা ছিল, এবং ব্যক্তি হিসেবে জো বাইডেন কততম প্রেসিডেন্ট। ঠিক আছে, তো আশা করি এটা ভুল হবে না কারো। এরপরে এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হলো 538টা ইলেকটোরাল কলেজের ভোটের মধ্যে জো বাইডেন পাইছে 302টা এবং ট্রাম্প পাইছে 236টা দিয়ে। এবং এই কারণে যেহেতু 538টার মধ্যে সবচেয়ে বেশি পাইছে হচ্ছে জো বাইডেন 302টা, এই কারণে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এখন প্রশ্ন আসতে পারে সেটা হলো ইলেকট্রিক্যাল কলেজ বা এই জিনিসটা কি? এই জিনিসটা আসলে হচ্ছে মার্কিন যে প্রেসিডেন্ট নির্বাচন হয় এটা কিন্তু মূলত জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। যেমন আমরা যখন ভোট করি, আমাদের যখন প্রধানমন্ত্রী নির্বাচন হয়, সংসদ নির্বাচন হয়, তখন কি আমরা সরাসরি ভোট দিয়ে সরকার নির্বাচন করি না? আমরা জনগণ সরাসরি ভোট দিই
দিয়ে আমাদের সরকার নির্ধারণ করে। কিন্তু কিন্তু আমেরিকায় বা ইউএসএ কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। সেখানে কিন্তু পরোক্ষভাবে জনগণ আগে কি করে, জনগণ আগে ভোট দেয়, জনগণ ভোট দেওয়ার পরে যেমন আমি যদি গত নির্বাচনের কথা বলি, এই যে জো বাইডেন আর ট্রাম্পের কথা যদি বলি, সেখানে ব্যক্তিরা হয় জো বাইডেনকে দিছে, না হলে হচ্ছে তাকে না হলে ট্রাম্পকে দিছে জনগণ। এখন প্রত্যেকটা রাজ্যে কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু ইলেকট্রিক্যাল কলেজ আছে, এগুলোর মধ্যে কয়েকজন ব্যক্তি আর কি। তো তারা আছে, তারা কি করে, এখন ওই রাজ্যে যার পক্ষে বেশি ভোট গেছে, ওই রাজ্যে জনগণ যার পক্ষে বেশি ভোট গেছে, এখন ওই যে ইলেকট্রিক্যাল কলেজ যে ব্যক্তিগুলো এখানে আছে, যে ব্যক্তিগুলো ইম্পর্টেন্ট ব্যক্তি যাদেরকে বলা হয় ইলেকট্রিক্যাল কলেজ, এই ইলেকট্রিক্যাল কলেজ ওই ব্যক্তিরা কি করে, মনে করেন একটা রাজ্যের নাম বলেন, একটা রাজ্যের নাম হচ্ছে মনে করেন ক্যালিফোর্নিয়া রাজ্য। ক্যালিফোর্নিয়া রাজ্যে কিন্তু ইলেকট্রিক্যাল কলেজ হচ্ছে মোট 55টা। সবচেয়ে বেশি কিন্তু ক্যালিফোর্নিয়া রাজ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল কলেজ ভোট, ঠিক আছে। এই 538টা এরকম করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আছে, তার মধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যে সবচেয়ে বেশি, মনে রাখবেন ক্যালিফোর্নিয়া রাজ্যে সবচেয়ে বেশি, সেখানে হচ্ছে 55টা। এখন এই ক্যালিফোর্নিয়া রাজ্যের মানুষজন সবচেয়ে ভোট দিল কাকে, মানুষজন ভোট দিল হচ্ছে জো বাইডেনকে। এখন এই যে যেহেতু এখানে কে পাইছে বেশি, জনগণ কাকে ভোট দিতে বেশি, জো বাইডেনকে। এখন এই যে 55টা এখন যে ইলেকট্রিক্যাল কলেজ, 55টা যে এই যে ব্যক্তি কি করে, এই 55 সবাই দিয়ে দেয় হচ্ছে কাকে, জো বাইডেনকে দিয়ে দেয়। বলে যে জো বাইডেনকে এই 55 তখন বললো কি, তখন এই জো বাইডেন কি এই 55টা ইলেকট্রিক্যাল কলেজ ভোট পাই গেল। কিন্তু কিন্তু ট্রাম্প কি পাইলো না, ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে ট্রাম্প একটাও পাইলো না, 55টা পাই গেল হচ্ছে জো বাইডেন। এইভাবে হয়, এই কারণে হচ্ছে এটা হচ্ছে মধ্যে ইলেকট্রিক্যাল কলেজ। তো এটা এত বেশি আপনার রাখবেন, আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 538টা ইলেকট্রিক্যাল কলেজ। কয়টা ইলেকট্রিক্যাল কলেজ? 538টা ইলেকট্রিক্যাল কলেজ। এটা আপনাদের জন্য প্রচুর 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এবং কত পায়, জো বাইডেন পায় হচ্ছে 302টা। এই 538টার মধ্যে যেহেতু সে বেশি পায় 302টা, এ কারণে সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। এরপরে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া হচ্ছে কমলা হ্যারিস। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এদিককার মানুষ হবে কোনো হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, এই পর্যন্ত কিন্তু কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারেনি আমেরিকায়। এমনকি আমেরিকায় এখন মানে ভাইস প্রেসিডেন্ট এই প্রথম হলো, আর প্রেসিডেন্ট তো এখনো কোনো নারী পায়নি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম পাইলো নারীকে, সেটা হচ্ছে কি কমলা হ্যারিস হচ্ছে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এবং তার সাথে সাথে আরো কিছু মনে রাখতে হবে, সেটা হলো তিনি কিন্তু একাধারে 49তম ভাইস প্রেসিডেন্ট এবং প্রথম কৃষ্ণাঙ্গ। এর আগে কিন্তু কোনো ধরনের কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট ছিল না। কৃষ্ণাঙ্গ মানে হচ্ছে মধ্যে যাদের চামড়ার কালার হচ্ছে কালো, তারা হচ্ছে কৃষ্ণাঙ্গ। এর আগে আমেরিকায় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, সবাই জানে, কিন্তু কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট ছিল না কেউ। প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এই কমলা হ্যারিস। এবং তার সাথে সাথে প্রথম এশীয় বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট। কারণ কি, সে কিন্তু এশীয় বংশোদ্ভূত, কারণ তার মা কিন্তু ইন্ডিয়ান, তার মা কিন্তু ভারতীয়, ঠিক আছে, এবং তার বাবা ছিল জামাইকান। তো পরবর্তীতে তারা হচ্ছে তার বাবা মা মিলে আমেরিকা চলে যায়। তো এই কারণে প্রথম এশীয় বংশোদ্ভূত হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এই কমলা হ্যারিস। তো দেখেন কমলা হ্যারিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তিনি একাধারে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি প্রথম এশীয় বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এবং তিনি কিন্তু 49তম। এখন প্রশ্ন আসতে পারে জো বাইডেন হইলে 46তম আর কমলা হ্যারিস হলো 49তম, এটার কারণ কি? কারণ হচ্ছে মনে করেন যেই প্রেসিডেন্ট দুইবার নির্বাচিত হয়েছে, কেউ কেউ বলছে মানে প্রত্যেকটা প্রেসিডেন্ট অবশ্যই ভাইস প্রেসিডেন্ট ছিল, তাই না? মনে করেন আমি এবার মনে করেন প্রেসিডেন্ট হচ্ছে আমেরিকা, ঠিক আছে, সাপোজ ধরেন হইলাম, তো আমি একজনকে ভাইস প্রেসিডেন্ট বানাইলাম, পরবর্তীতে আমি প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমি বললাম না, একে আর ভাইস প্রেসিডেন্ট বানাবো না, যেটা ছিল আমি চেঞ্জ করবো। তো এই যে চেঞ্জ করার কারণে এই যে এ হয়ে গেছে হচ্ছে 49তম। এইভাবে এরকম কয়েকজন চেঞ্জ করেছিল, 2-3 জনের মতো, এই কারণে সে হয়ে গেছে 49তম ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো
তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ঠিক আছে। এরপরে মন্ত্রী পরিষদ সম্পর্কে একটু লাগবে। মন্ত্রী পরিষদে কারা বসতেছে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীকে আর প্রতিরক্ষা মন্ত্রীকে। এটা ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এটা প্রায় প্রশ্ন চলে আসে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, এই যে জো বাইডেন যে নির্বাচিত হয়েছে এবং সেই যে মন্ত্রিসভা দিচ্ছে, সেই মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে লয়েড অস্টিন। নামগুলা কিন্তু একটু বিদঘুটে হলেও একটু যদি আমরা পড়ে রাখি, তাহলে যখন এমসিকিউ চলে আসবে, আমরা যদি ভালো কোনো মনোযোগ নামগুলো দেখে থাকি, এমসিকিউ চলে আসলে কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাবো যে কে কি হয়েছে। আর 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 যদি যদি লিখিত প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে করবো? তাহলে এই যে আমরা যে তথ্যগুলো দিলাম না, এখন লিখিত প্রশ্ন কিভাবে আসতে পারে, সেটা হলো যে মনে করেন রিসেন্ট থেকে যেটা আসতে পারে, রিসেন্ট থেকে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে করোনা, মুজিব বর্ষ। আমরা যে মুজিব বর্ষ নিয়ে যে কথাগুলো ইনফরমেশন গুলো জানলাম, বা আমরা যে করোনা নিয়ে যে ইনফরমেশন গুলো জানলাম, বা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে ইনফরমেশন গুলো জানলাম, সেগুলোই যদি দিয়ে দেন না, তাহলে কিন্তু লিখিত হয়ে গেল। আমি যদি এগুলা যদি এই যে আমি যদি পয়েন্ট আকারে যদি না দিয়ে আমি যদি খালি দাড়ি দিয়ে দিই, দাড়ি দিয়ে লিখে দিই, তাহলে কিন্তু হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তাই না? তো লিখিত নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, শুধু ইনফরমেশন গুলো আপনি জানেন, ইনফরমেশন গুলো একটু মাথায় ঢুকাই নেন, তাহলেই কিন্তু লিখিত খুবই সোজা। তো করোনা নিয়ে কিন্তু আপনারা অনেক তথ্য জানছেন, অনেক অনেক তথ্য জানছেন। করোনা কবে থেকে শুরু হয়, কোন দেশে শুরু হয়, তারপর বর্তমানে চলতেছে বাংলাদেশে করোনা কিভাবে আসলো, কবে মারা গেল, তারপর বাংলাদেশে যদি বলি করোনা ভ্যাকসিন নিয়ে কথা, এগুলো যদি তুলে দেন যেগুলো জানেন, তাহলে কিন্তু লিখিতর যে রিটেনে যদি প্রশ্ন আসে করোনা নিয়ে, তাহলে আপনারা ইজিলি দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আসেন মার্কিন প্রেসিডেন্টের এই যে মন্ত্রিসভায়, এখানে একটা ইম্পর্টেন্ট আরেকটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো প্রথম আদিবাসী নারী হিসেবে একজন মন্ত্রী একে নিয়োগ দিয়েছিল, তিনি হচ্ছে ডেব হালান্ড। ডেব হালান্ড হচ্ছে প্রথম আদিবাসী নারী হিসেবে জো বাইডেনের মন্ত্রিসভায় তিনি জায়গা করে নেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন খুবই ইম্পর্টেন্ট, যেটা এটা রিসেন্টলি ঘটে গেছে, এবং এখান থেকে লিখিত যেমন আসতে পারে, এখান থেকে অবশ্যই এমসিকিউ তো আসার সম্ভাবনা বেশি আছে, অবশ্যই আসবে। কারণ যতবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ছিল, প্রত্যেকবারই প্রশ্ন এসেছিল, এটা মনে রাখবেন। যতবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ছিল, প্রত্যেকবারই প্রশ্ন এসেছিল। তো এটা একটু মাথায় একটু ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব আমাদের এক নজরে সাম্প্রতিক বিভিন্ন ধরনের ঘটনা বলতে একটু দেখার চেষ্টা করব। একটু আমরা র্যাপ আপ করবো যে বিভিন্ন ধরনের আর কি ঘটনা ঘটছে। ওগুলো তো গেল টপিক ভিত্তিক, ওগুলো গেল টপিক ভিত্তিক। টপিক বাদ দিয়ে আর কি কি ধরনের সাম্প্রতিক ঘটে গেল আমাদের এই বছরে বা তার একটু আগে কি ঘটে গেল, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, ঠিক আছে। কারণ এগুলো থেকে আসে, এগুলো টপিকের মধ্যে ওইভাবে আনা যায় না বলে আমি এগুলোকে একসাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায়? স্বল্পোন্নত দেশের কে ইংরেজিতে বলা হয় লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, বা একে সংক্ষেপে বলা হয় এলডিসি। বাংলাদেশ যেহেতু উন্নয়ন বাংলাদেশ যেহেতু এখন খুবই অল্প আয়ের দেশ ছিল, স্বল্প আয়ের দেশ ছিল, এখন বাংলাদেশ কিন্তু মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। এবং বাংলাদেশ এলডিসি থেকে সম্পূর্ণভাবে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু স্বল্প উন্নত দেশ না, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, মধ্যম আয়ের দেশ বাংলাদেশ, সেটা থেকে চূড়ান্ত ভাবে উত্তরণ করবে 2026 সালে। মনে রাখবেন, প্রশ্ন আসবে যে বাংলাদেশ এলডিসি থেকে বা স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্ত ভাবে উত্তরণ করবে, বা এই এলডিসি থেকে বের হয়ে আসবে, অর্থাৎ বাংলাদেশ মধ্যম আয়ের দেশের চূড়ান্ত ভাবে নাম লেখাবে হচ্ছে 2026 সালে। আয় কম, তাদের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বা জিডিপির হার কম, এই জিনিসগুলো যাদের কম, তাদেরকে আংটেক নামে একটা সংস্থা আছে আর কি, আংটাক নামে একটা সংস্থা। তারা কি করে, তারা হচ্ছে মূলত এলডিসি নামে একটা করছে, যারা ওখানে ওই দেশগুলো থাকে যারা স্বল্প দেশ, এবং তাদেরকে বিভিন্ন ধরনের তাদেরকে উপরে উঠায় দেওয়ার জন্য, তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে। যেমন যদি বলি, যারা এলডিসি থাকে তাদেরকে মূলত কর ছাড়া বা খুব কম টাকা কর দিয়ে
বাইরে তারা রপ্তানি করতে পারে। তো বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া থাকে আর কি, ঠিক আছে। তো বাংলাদেশ চূড়ান্তভাবে উত্তোলন করবে হচ্ছে 2026 সালে। এরপরে এরপরে এই যে স্বাধীনতা পুরস্কার, আমাদের কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, এবং কিন্তু বলে রাখি স্বাধীনতা পুরস্কার কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননাজনক পুরস্কার। স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননাজনক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যেটা 2021 সালে মতো 9 জন ব্যক্তিকে দেওয়া হয় এবং একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন সাধারণত ব্যক্তি নিয়ে আসে না, আসে যে নিচের কোন প্রতিষ্ঠান 2021 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে, সেটা কি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঠিক আছে। এরপরে 2021 সালে 14টি ক্ষেত্রে 21 জন বিশিষ্ট নাগরিককে কিন্তু 21শে পদক দেওয়া হয়। 21শে পদক কিন্তু বাংলাদেশের একটা সম্মাননা, বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একটা সম্মাননা, কিন্তু 21শে পদকের চেয়েও সবচেয়ে বেশি সম্মানজনক হচ্ছে কিন্তু স্বাধীনতা পুরস্কার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং 2021 সালে যে 21শে পদক দেওয়া হয় সেটা দেওয়া হয় 21 জন ব্যক্তিকে, ঠিক আছে, 21 জন ব্যক্তিকে দেওয়া হয়। এই প্রশ্ন আসবে যে কতজন ব্যক্তিকে দেওয়া হয়। এরপরে 2021 সালে ভারতের পদশ্রী কি? পদশ্রী একটা সম্মাননা, এটা হচ্ছে মূলত আমাদের দেশে যেমন কি আমাদের দেশে যে স্বাধীনতা পুরস্কার, 21শে পদক পুরস্কার, এগুলো যেমন আমাদের যেমন দেশের সম্মাননা পুরস্কার, ঠিক তেমন ভাবে ইন্ডিয়াতে এই যে পদশ্রী, এটা ভারত সরকার কর্তৃক একটা দেওয়া পুরস্কার, যেটা কিনা হচ্ছে মূলত চতুর্থ সম্মাননাজনক পুরস্কার এই পদশ্রী। এবং 2021 সালে ভারত সরকার বাংলাদেশি 2 জন ব্যক্তিকে দিচ্ছে এই পদশ্রী পুরস্কার। ওরা হচ্ছে বিভিন্ন দেশের ব্যক্তিগত, নিজের দেশে যেমন ব্যক্তিগত পুরস্কারগুলোকে দেয়, আবার বাইরের দেশেও ব্যক্তিগত তারা দেয় সম্মাননা হিসেবে। তার মধ্যে কি একজন হচ্ছে সানজিদা খাতুন, তিনি হচ্ছেন একজন বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং তার সাংস্কৃতিক কার্যক্রমের কারণে এই সানজিদা খাতুনকে এই পদশ্রী সম্মাননা দেয় ভারত সরকার। এবং আরেকটা হচ্ছে কাজী সাজ্জাদ আলী একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি যুদ্ধের সময় তার ভূমিকা রাখার কারণে এবং ভারতের মিত্র বাহিনীর সাথে সংযোগ স্থাপনের কারণে তাকে এই কাজী সাজ্জাদ আলীকে পদশ্রী পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখবেন। তো এরপরে বাংলাদেশে কিন্তু ইসলামিক বন্ড চালু হচ্ছে। ইসলামিক বন্ড প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে চালু হওয়া ইসলামিক বন্ডের নাম কি? ইসলামিক বন্ডের নাম হচ্ছে সুকুক। এখন ইসলামিক বন্ড বলতে কি বোঝায়? বন্ড বলতে বোঝায় হচ্ছে মূলত কোন ধরনের সম্পত্তি গচ্ছিত রাখা, সেটাই হচ্ছে মূলত বন্ড আর কি। সম্পত্তি বা অর্থাৎ সম্পত্তির মধ্যে আর্থিক মূল্য হিসেবে গচ্ছিত রাখা হয়, সেটাই বন্ড। এবং বাংলাদেশে আগে যেগুলো ছিল সব হচ্ছে মূলত পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যে ধরনের বন্ড দেখা যায় সেই ধরনের বন্ড ছিল। আর ইসলামিক বন্ড অর্থাৎ ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলামিক যে, কারণ ইসলামে কিন্তু সুদ হারাম, পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে। তো এই কারণে ইসলামিক বন্ডের যেটা আসলো, সেই ইসলামিক বন্ডের নাম হচ্ছে সুকুক, যার অর্থ হচ্ছে সুদহীন বন্ড, ঠিক আছে। এবং এই ইসলামিক বন্ডের নাম হচ্ছে সুকুক, যার অর্থ হচ্ছে সুদহীন বন্ড। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে রিসেন্টলি সাম্প্রতিকভাবে চালু হওয়া ইসলামিক বন্ডের নাম কি? সেটা হচ্ছে সুকুক। আসতে পারে যে রিসেন্টলি চালু হওয়া ইসলামিক বন্ড সুকুক এর অর্থ কি? অর্থ হচ্ছে সুদহীন বা সুদবিহীন বন্ড। এরপরে আরেকটাই দেখতে হবে যে বঙ্গবন্ধু মানমন্দির মানে কি? একটা কিন্তু আমাদের অনেক বড় একটা কিন্তু কি হচ্ছে একটা হচ্ছে ঘড়ি হচ্ছে বা টাওয়ার হচ্ছে, ঘড়ির টাওয়ার হচ্ছে, যেটা কিনা হবে ভাঙ্গা, ফরিদপুরে ভাঙ্গাতে। এখন এই মানমন্দির মানে কি? আসলে মানমন্দির মানে কি? আমরা কিন্তু গ্রিনিচ মানমন্দির সম্পর্কে শুনছি না, গ্রিনিচ মানমন্দির সম্পর্কে, কারণ এই গ্রিনিচ মানমন্দির বা গ্রিনিচ মিন টাইম একে বলা হয় জিএমটি। তো এই যে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের যে একটা বড় একটা বিল্ডিং আছে এবং সেখানে ঘড়ি আছে, সেই অনুযায়ী কিন্তু গোটা বিশ্বের কিন্তু সময় নির্ধারণ হয়, ওকে কেন্দ্র করেই গোটা বিশ্বের সময় নির্ধারণ করা হয়। যেমন কি ওই যে জিএমটি গ্রিনিচ মিন টাইম, ওই যেখানে কি করি আমরা, ওখানে ওদের চেয়ে আমরা কিন্তু 6 ঘন্টা আগায় থেকে, এই কারণে আমাদের কিন্তু টাইমের কত, আমাদের টাইম হচ্ছে জিএমটি প্লাস 6, ঠিক আছে। তো ঠিক তেমন ভাবে ওরকম
আমাদের এই বঙ্গবন্ধু মানমন্দির আবার ওইরকম হবে না, এর মধ্যে একটা সম্মানসূচক বঙ্গবন্ধু যেহেতু মুজিব শতবর্ষ যাচ্ছে, এখানে সম্মানসূচক ভাবে একটা মানমন্দির নির্মাণ করা হচ্ছে। প্রশ্ন আসবে কোথায়, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। এই তো তোমরা একটু এটা স্ক্রিনশট তুলে রাখো, এটা ইম্পর্টেন্ট। পুরো আমাদের সাম্প্রতিক যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে তার একটা সাম্প্রতিক বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এরপরে আরো যেগুলো আছে দেখো, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। স্যার আগের স্লাইডটা আবার একটু দেখান। হ্যাঁ, এখন দেখেন এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু আপনার কথা বোঝা যাচ্ছে না, কাটে কাটে আসছে, আবার বলেন। কেউ কিছু বলতেছে? আচ্ছা, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি যদি একটু চ্যাটে যদি জানান তাহলে ভালো হয়, ঠিক আছে, বা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন সমস্যা হলে, ঠিক আছে। এই তো আসেন, এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখন অষ্টম আমাদের কিন্তু দেশে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হচ্ছে। তো এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা কিনা 2020 থেকে 2025 সাল পর্যন্ত চলবে, অর্থাৎ জুলাই 2020 থেকে জুন 2025 সাল, অর্থাৎ এই 5 বছর, এই 5 বছরে আমাদের দেশের ভূমিকা কি হবে, আমরা কি ধরনের পদক্ষেপ নিব, আমাদের লক্ষ্যটা কি, এই জিনিসটা মতো মানে আগামী 5 বছরের জন্য যে পরিকল্পনা করা হয় সেটাকে বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক তেমন ভাবে বাংলাদেশ সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করছে অলরেডি, যেটা শুরু হয়ে গেছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এবং 2020 সাল এটা কবে থেকে, 2020 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত, ঠিক আছে। প্রশ্ন আসবে যে কবে থেকে কবে, 2020 থেকে 2025 অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এরপরে এটা খুবই রিসেন্টলি ঘটে গেছে যে বাংলাদেশ, আচ্ছা এখানে বাংলাদেশ 2বার আসছে, এখানে একবারই হবে। তো বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে। বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু এখন টেস্ট খেলবে। আমাদের বাংলাদেশের পুরুষ যে ক্রিকেট দল, তারা তো এখন টেস্ট খেলতেছে অলরেডি, তারা কিন্তু শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলতেছে, তারা তো সেই 2000 সাল থেকে তারা টেস্ট খেলতেছে। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল এই টেস্ট স্ট্যাটাস লাভ করছে হচ্ছে 1 এপ্রিল 2021 সাল, অর্থাৎ এই যে কয়েকদিন আগে, ঠিক আছে, এই মাসে। আর বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কবে করে, 26 জুন 2000 সাল, সে অনেক দিন আগে, ঠিক আছে, প্রায় 20 বছর আগে, 20-21 বছর আগে। তো আর নারী ক্রিকেট দল এই রিসেন্টলি তারা 1 এপ্রিল তারা টেস্ট স্ট্যাটাস লাভ করলো, কার সাথে সাথে, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে সাথে তারা হচ্ছে একসাথে তারা টেস্ট স্ট্যাটাস লাভ করলো। এটা কিন্তু মনে রাখবেন, কার সাথে সাথে, আফগানিস্তান জিম্বাবুয়ে। এর আগে মূলত 10টা দল টেস্ট খেলতো, এখন যেহেতু বাংলাদেশ পাইলো, আফগানিস্তান পাইলো, জিম্বাবুয়ে পাইলো, মানে কি আরো 3টা দল পাইলো। এখন নারী ক্রিকেট দলগুলোর মধ্যে 13টা দেশ কি খেলে, টেস্ট খেলে। নারী ক্রিকেট গুলোর মধ্যে 13টা দেশ তারা কি করে, তারা টেস্ট খেলে। এরপরে ভুটানের সাথে বাংলাদেশ প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, যেটাকে সংক্ষেপে বলা হয় পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। টিতে ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করে 6 ডিসেম্বর 2020 সালে। এখন এটা মানে কি, এটা কিন্তু মানুষ প্রথম কোন দেশের সাথে করলো, সেটা ভুটানের সাথে, যে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। এটা আসলে মানে কি, এটা মানে হলো যে, এটা মানে হলো যে এই যে আমি যখন ভুটানে মনে করেন কিছু রপ্তানি করব, মনে করেন আমার দেশে মনে করেন আলু বেশি হয়, আমি এখন আলু রপ্তানি করব, আমি ভুটানে রপ্তানি করব। এখন ভুটান তো চাইলে বিশ্বের বিভিন্ন দেশের কাছে আলু নিতে পারে, তাই না, বাংলাদেশের কাছে নিতে পারে, তার অন্য দেশের কাছ থেকে, ইন্ডিয়ার কাছে নিতে পারে, চীনের কাছ থেকে এই নিতে পারে, অন্য দেশের কাছে নিতে পারে চাইলে তারা। কিন্তু যেহেতু আমি চুক্তি করলাম ভুটানের সাথে, ভুটান কি করবে, ভুটান কিন্তু যদি তাদের আলু প্রয়োজন হয় আমার দেশ থেকে আগে আলু নেবে, ঠিক আছে, এটাই হচ্ছে মূলত। ঠিক তেমন ভাবে যদি বাংলাদেশ মনে করেন ভুটানের কাছ থেকে কিছু নিতে চায়, তাহলে
আগে ভুটানের কাছ থেকে নিবে, অন্য দেশের কাছ থেকে আগে নিবে না। এই যে এরকম বিভিন্ন ধরনের তারা দ্রব্যের ঠিক করে যে এই দ্রব্যগুলো আমি তোমার কাছ থেকে আগে নিবো আর তুমি আমার কাছ থেকে আগে নিবা। ঠিক আছে, এটাই কিন্তু বাংলাদেশ প্রথম চুক্তি করে হচ্ছে কার সাথে? প্রথম চুক্তি করে হচ্ছে ভুটানের সাথে, যেটা কিনা হয় 6 ডিসেম্বর 2020 সালে। ঠিক আছে, ভুটানের সাথে বাংলাদেশ প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করে। এরপরে একটা রেল সেতু হচ্ছে। এখন যারা হচ্ছে মূলত উত্তরবঙ্গের মানুষ তারা কিন্তু জানে যে বঙ্গবন্ধু সেতু, যেটা কিনা যমুনা নদীর উপর দিয়ে আছে, তার সাথে সাথে কিন্তু একটা রেল সেতুও আছে। যারা উত্তরবঙ্গের মানুষ যারা হচ্ছে তারা কিন্তু এখানে যাতায়াত করে। আর এদিকে এখন ওখানে এই যে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু বলা হয় যমুনা নদীর উপরে, ওখানে একটা রেল সেতু আছে। কিন্তু এই যমুনা নদীর উপর বঙ্গবন্ধুর সাথে সাথে আলাদাভাবে কিন্তু এটা কিন্তু আলাদাভাবে শুধুমাত্র একটা রেল সেতু করতে যাচ্ছে, এটা আলাদাভাবে সাইডে থাকবে। মানে সাইডে বলতে এটা মানে সেতুর সাথে কোনো ধরনের সংযোগ নাই, বঙ্গবন্ধু সেতুর সাথে কোনো ধরনের সংযোগ নাই, তার সাথে আলাদা শুধুমাত্র এখানে কি রেল সেতু থাকবে। ঠিক আছে, যেই সেতুর নাম হতে যাচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এই এরপরে এভারেস্টের নতুন উচ্চতা, এখন এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ এভারেস্টের নতুন উচ্চতা কিন্তু হয়ে গেছে এবং এটা ডিসাইডেড। আগে নেপাল আর চীনের মধ্যে খুব মারামারি ছিল যে এ বলতেছে, নেপাল বলতেছে এটার উচ্চতা এতটুকু, আর চীন বলতেছে না 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 এটার উচ্চতা এতটুকু। তো একটা বিরোধ ছিল যে আসলে এভারেস্টের উচ্চতা, যেটা কিনা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত, সেটার নাম হচ্ছে এভারেস্ট। সেই এভারেস্টের উচ্চতা নিয়ে যেহেতু ক্যাচার লাগছে বা এদের মধ্যে বিরোধ আছে, তো এটা তো খুবই অসম্মানজনক জিনিস। এই কারণে পরবর্তীতে রিসেন্টলি তারা কি করলো, নেপাল আর চীন তারা দুজন মিলে একসাথে বসলো যে না, যেহেতু এই দুইটা দেশেই হচ্ছে মূলত এভারেস্টটা পড়ছে, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে আসতে হবে যে আসলে সঠিক আসলে কোনটা। ঠিক আছে, তো তারা বসে পরে ঠিক করলো, তারা দুজনে মনে একমত হলো যে এই যে এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার, 8,848.86 মিটার, অথবা ফুটে যদি বলা হয়, ফুটে বলা হবে হচ্ছে 29,031.69 ফুট। ঠিক আছে, তো এটা কিন্তু একেবারে পয়েন্ট শো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা কি 8,848.86 মিটার। ঠিক আছে, আর ফুট কত? ফুট হচ্ছে 29,031.69 ফুট। তো এটা সম্পর্কে কিন্তু, কারণ অনেক সময় কিন্তু ফুটও বাঁচতে পারে আবার মিটারও বাঁচতে পারে, কেন কনফিউশন রাখবো, আমাদেরকে দুটাই পড়তে হবে। ঠিক আছে, এই কিন্তু এভারেস্টের নতুন উচ্চতা, যার মাধ্যমে হচ্ছে নেপাল আর চীনের মধ্যে যে উচ্চতা নিয়ে যে একটা বিরোধ ছিল, সেটা পুরোপুরি ভাবে কেটে যায়। এরপরে মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক কি, এটা কিন্তু মনে রাখবে যে মানব উন্নয়ন সূচক 2020 সালে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 133তম, এবং এটা 2020 সালের রিপোর্ট, 2021 সালে এখন রিপোর্ট প্রকাশ করা হয়নি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এই স্লাইডের সাথে সাথে তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও। তুলে নিতে আমি কিছু এক্সট্রা তথ্য দিই এই মানব উন্নয়ন সূচক নিয়ে, কারণ মানব উন্নয়ন সূচক প্রশ্ন আসতে পারে যে মানব উন্নয়ন সূচক এই যে রিপোর্টটা, এই রিপোর্ট প্রকাশ করে কে? এটা মনে রাখবে যে মানব উন্নয়ন সূচক এই রিপোর্টটা প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি, অর্থাৎ জাতিসংঘের একটা সংস্থা, যেটা নাম হচ্ছে ইউএনডিপি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যাদের পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি কিন্তু এই মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। এখানে মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝাচ্ছে, এখানে মূলত এই যে একজন মানুষ একটা দেশে কোন অবস্থানে আছে, খুব কেমন অবস্থানে আছে, তার আর্থিকভাবে, সামাজিকভাবে বা বিভিন্ন ধরনের তারা হচ্ছে স্বাস্থ্যগতভাবে কেমন অবস্থানে আছে, সেই জিনিসগুলো মূলত প্রকাশ করে এই মানব উন্নয়ন সূচকে। এবং সেখানে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। মানে কি, নরওয়ে মানুষজন কিন্তু সবচেয়ে বেশি তারা
উন্নয়নের মানব, অর্থাৎ তারা সকল অধিকার ভোগ করতেছে, তাদের স্বাস্থ্যগত থেকে তাদের আর্থিক হতে সকল ধরনের অধিকার তারা ভোগ করতেছে। আর বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 133তম, অনেক অনেক পিছনে। তো আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের যে পরিস্থিতি, যাতে আমরা এটাকে আরো আগায় নিয়ে যেতে পারি। ঠিক আছে? তো এরপরে এরপরে জাতিসংঘ জাতিসংঘ প্রতি বছর বিভিন্ন ধরনের বলে যে এই বছর আমরা এই বর্ষ পালন করব। জাতিসংঘের একটা এরকম একটা থাকে যে আমরা এই বছর এই বর্ষটা পালন করব। তো ঠিক তেমন ভাবে যেহেতু এটা 21 সাল, আমাদের 21 সালটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো জাতিসংঘ বলে যে এই 21 সালে আমরা 3টা বর্ষ পালন করব। আমরা কি কি বলবো? আমরা বলবো হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার। মানে কি? মানে হচ্ছে আমরা এই যে শিশু শ্রম, এইটা শিশু শ্রম শেষ করে দেওয়ার জন্য, এলিমিনেট করার জন্য, একেবারে বন্ধ করে দেওয়ার জন্য আমরা কিন্তু এই বছরের কার্যক্রম গ্রহণ করব। ঠিক আছে? এটা তাদের একটা বর্ষ, ঘোষিত বর্ষ। এছাড়া আর কি আছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। যেহেতু করোনা কাল, এই কারণে এখন খাদ্য সংকটের একটা অনেক বড় অবস্থা চলতেছে। এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ফলমূল বা এই ভেজিটেবল, শাকসবজি, এই জিনিসগুলোকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি এবং যাতে কোনো ধরনের অপচয় না হয় এবং উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারি। এই কারণে জাতিসংঘ বলছে যে এই বছরটা আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস পালন করব, যার মাধ্যমে এই যে আমাদের এই সমস্যাটা সমাধান করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এছাড়া আরেকটা বছর তারা পালন করতে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিচ অ্যান্ড ট্রাস্ট। মানে কি? পিচ অফ ট্রাস্ট মানে কি? যেহেতু 2020 সালে করোনা আমাদের থাবা দিল, তার আগে তার আগে তার আগে কিন্তু এই বিশ্বে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কি চলতেছে? যুদ্ধ চলতেছে। তো আমাদের কি সেই যুদ্ধ থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে যেমন সিরিয়া, ইয়েমেন, তারপর এদিকে যদি বলি মায়ানমারও এখন প্রচুর সহিংসতা চলতেছে। তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদেরকে শান্তির পথ খুঁজতে হবে, আমাদের বিশ্বাসের পথ খুঁজতে হবে আর কি। এবং তার সাথে যেহেতু করোনার এক্ষেত্রে একটা দেশের সাথে আরেকটা দেশের যদি বিশ্বাস না থাকে, যদি তাদের যদি মধ্যে সহযোগিতার হাত যদি না বাড়ায় দেয়, তাহলে কিন্তু গোটা বিশ্ব মানব জাতি কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটু মনে রাখবেন যে জাতিসংঘ প্রতি বছর বিভিন্ন ধরনের ওই সালকে বিভিন্ন ধরনের বর্ষ হিসেবে ঘোষণা করে। ঠিক তেমন ভাবে 21 সালকে তারা 3টা বছর হিসেবে ঘোষণা করে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এন্ড ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য পিচ অ্যান্ড ট্রাস্ট। ঠিক আছে? এরপরে 2021 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয় টিবলিসি শহরকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল। মানে কি? এটা হচ্ছে মূলত একটা সম্মানজনক। এখানে হচ্ছে মূলত একে বলা হয় যে এখানে বিশ্বের বইয়ের রাজধানী, 2021 সালে বিশ্বের বইয়ের রাজধানী ঘোষণা করা হয় এই টিবলিসি শহরকে, যেটা কিনা জর্জিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার যেটা আসলে এটা কিন্তু বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট কথা। কি দেখেন, 28 ডিসেম্বর 2020 সালে দেশের 4র্থ ভৌগোলিক নির্দেশক পণ্য, যেটাকে ইংরেজিতে বলা হয় জিআই পণ্য, এটার পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পণ্য। অর্থাৎ এখানকার আমার এখানকার যে সকল পণ্যগুলা একক বা খুবই অন্য দেশে কোথাও নাই, আমার এখানে খুবই এটা গুরুত্বপূর্ণ বা এখানকার ইতিহাসে বা সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ আছে, সেগুলাই হচ্ছে মূলত জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়। জিআই পণ্য হিসেবে ঠিক তেমন ভাবে বাংলাদেশে 28 ডিসেম্বর 2020 সালে 4র্থ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ঢাকাই মসলিন। এটাই জানি আমরা যে ঢাকাই মসলিন এটা আমাদের একটা ঐতিহ্যের অংশ ছিল এবং সেই ঢাকাই মসলিন কিন্তু আমরা আবার ফেরত আনার চেষ্টা করতেছি এবং অলরেডি আমরা চেষ্টা সফল হয়েছি। আমরা কিন্তু আবার সেই মসলিন কাপড় আমাদের যে আমরা যে গল্প শুনে এসেছি যে একটা ম্যাচের বক্সে সেই ঢাকাই মসলিন শাড়ি ঢুকে পড়তো,
একটা ছোট ম্যাচের বক্সে এত বড় শাড়ি, 12 হাত শাড়ি বা এত বড় শাড়ি এত ছোট একটা ম্যাচের বক্সে রয়েছে, এতই মিহি ছিল, এতই সূক্ষ্ম কাজ ছিল। তো এটাতে আমরা আবার আমরা সেই তুলা বা সেই সুতাটা উৎপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা মোটামুটি সফল হয়েছি। ইনশাল্লাহ আবার আমাদের গোটা দেশে সেই মসলিন শিল্পটা এবং আমরা গোটা বিশ্বে এটা ছড়িয়ে দিতে পারবো। এবং এটাকে পরবর্তী যেহেতু আমরা এই কাজটা করতে পারছি এবং এটা যেহেতু আমাদের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, এই কারণে এই বাংলাদেশের এই ঢাকাই মসলিনকে চতুর্থ ভৌগোলিক নির্দিষ্ট পণ্য হিসেবে ঘোষণা করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে যে তাহলে আগের কি পণ্য, আগের তাহলে তিনটা পণ্য কি, এটা আমরা সবাই জানি। আগের তিনটা ভৌগোলিক নির্দেশক বা যে পণ্য কি কি ছিল? আগে ছিল হচ্ছে ইলিশ, জামদানি আর হচ্ছে খিরসাপাতি আম। এই তিনটা কিন্তু আমাদের ভৌগোলিক নির্দেশক পণ্য ছিল, ইলিশ, জামদানি আর হচ্ছে খিরসাপাতি আম। আর বর্তমানে এখন যেটা হলো সেটা হলো এই ঢাকাই মসলিন। এবং এই ঢাকাই মসলিন এই যে তুমি এটার সনদ গ্রহণকারী অর্থাৎ কারা অ্যাপ্লাই করছিল? অ্যাপ্লাই করছিল বাংলাদেশ তাঁত বোর্ড। বাংলাদেশ তাঁত বোর্ড হচ্ছে অ্যাপ্লাই করে বলছিল যে আমাদেরকে এই মসলিনকে, ঢাকাই মসলিনকে চতুর্থ যে পণ্য হিসেবে ঘোষণা করা হোক। এবং পরবর্তীতে এটা তাঁত বোর্ডকে বলা হয় তোমরা যেহেতু আবেদন করছো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা এখন এটা নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? তেতুলিয়া, পঞ্চগড়। তেতুলিয়া কিন্তু একেবারে আমাদের উত্তরের থানা, বাংলাদেশের সর্ব উত্তরের থানা হচ্ছে তেতুলিয়া এবং সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, ঠিক আছে? এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? সেটা হচ্ছে কি তেতুলিয়া, পঞ্চগড়। এরপরে 2021 সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক ব্যাংকে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে, ঠিক আছে? এখন এই ব্যাংকে বাংলাদেশ কি করে? এটা একটা ব্যাংক, বলে রাখি এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু হচ্ছে একটা সংস্থার ব্যাংক। কোন সংস্থা? সেই সংস্থা হচ্ছে নাম হচ্ছে ব্রিক্স, BRICS, BRICS, BRICS। সো ব্রিক্স মানে ব্রিক্স এর কিন্তু আবার পূর্ণরূপ আছে, বলে রাখি। বি তে ব্রাজিল, আর তে রাশিয়া, আই তে ইন্ডিয়া, সি তে চায়না এবং এস তে সাউথ আফ্রিকা, সো এই যে পাঁচটা দেশ, এই পাঁচটা দেশে একটা সংস্থা, যে সংস্থার নামে হচ্ছে ওই পাঁচটা দেশের প্রথম অক্ষর নিয়ে হচ্ছে ব্রিক্স। সেই ব্রিক্স এরই একটা ব্যাংক, ওদের একটা নিজস্ব একটা ব্যাংক আছে যেটা নাম হচ্ছে এনডিবি ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কিন্তু ওখানে আবার সদস্য কিন্তু পাঁচটা না। এই 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 যে এনডিবি, এই ব্যাংকে কিন্তু সদস্য পাঁচটা না, এখানে অনেক অনেক সদস্য আছে। ঠিক বাংলাদেশ কি করে? বাংলাদেশ বলে যে আমরা এখন এই ব্যাংকের সদস্য হবো। কারণ কি? এই সদস্য হলে কি লাভ হচ্ছে? কারণ দেখেন যে পাঁচটা দেশের নাম বললাম এরা কিন্তু অর্থনৈতিক ভাবে প্রচুর উন্নত। তো এই কারণে যদি এই ব্যাংকের সাথে যুক্ত হওয়া যায়, এই এনডিবি ব্যাংকের সাথে, তারা বাংলাদেশ বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা লাভ করবে। এই কারণে কিন্তু এই ব্যাংকের সাথে বাংলাদেশ যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে মার্কিন মহাকাশযান পারসেভারেন্স মঙ্গলে অবতরণ করে কবে? আমরা সবাই জানি যে সম্প্রতি নাসা তাদের একটা মহাকাশযান পাঠায় যেটার নাম কি পারসেভারেন্স। এটা কিন্তু অনেক দিন ধরে ট্রাই করার পর কিন্তু মঙ্গলে এই যানটা পাঠানো হয় এবং সে কিন্তু এখানে যায়, সেখানে কিন্তু সে কি করবে যে মঙ্গলে পানির অস্তিত্ব আছে কিনা বা সেখানে মানুষ বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সেখানে গবেষণা করবে। সেই রোবটটা পারসেভারেন্স কিন্তু আসলে রোবটের নাম, সেই মহাকাশযান যে রোবটটা সেটার নাম পারসেভারেন্স। এবং প্রশ্ন আসতে পারে সেটা মঙ্গলে অবতরণ করে কবে? সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2021 সালে। এটা কিন্তু আমাদের ইতিহাসে, মানব জাতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে আমরা মঙ্গলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে এই তথ্য মন্ত্রণালয়ের নাম হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঠিক আছে? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই ছিল মোটামুটি আমাদের আজকের এক নজর সাম্প্রতিকের উপর পুরোপুরি যেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে এই গত 4-5 মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে এবং তার একটা পুরাই র্যাপ আপ। এবং এখানের মধ্যে ইনশাল্লাহ তোমাদের সকল কিছুই কমন পড়বে ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করো খুব ভালো করে পড়ালেখা করার অবশ্যই।
আমি যদি একটু যদি প্রশ্ন দেখি, আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কারোর যদি কোনো ধরনের প্রশ্ন করে থাকে তাহলে আমাকে করতে পারেন, যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন। ভাইয়া ব্রিক্স এর পূর্ণরূপটা আরেকবার বললে ভালো হয়। কিসের, একটু আবার বলেন। ব্রিক্স। আচ্ছা, ব্রিক্স। ব্রিক্স ব্রিক্স এর আমি যদি বলি বানানটা হচ্ছে BRICS। বিতে ব্রাজিল, আর তে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, চায়না মানে চীন আর কি, আর এস তে হচ্ছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, এই ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ। তো আর কি কারো কোনো ধরনের কোশ্চিন আছে? ও আচ্ছা, এখানে আরেকটা ছিল, সেটা হলো 27শে মার্চ, একটু বলে রাখি, 27শে মার্চ 2021 সালে উদ্বোধন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস, এই যে আমি যে একটু আগে বললাম না যে আমি যখন মুজিব বর্ষ নিয়ে কথা বলতেছিলাম, মুজিব বর্ষে কিন্তু 5টা দেশের সরকার প্রধান আসছিল, তার মধ্যে কিন্তু ভারত ছিল। ভারতের নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু এসেছিল, 26শে মার্চ এসেছিল। এরপরে 27শে মার্চ তারা কি করলো, নরেন্দ্র মোদী আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করলো, বাংলাদেশ আর ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন, অর্থাৎ যাত্রী চলাচল করবে এরকম একটা ট্রেন উদ্বোধন করলো, যেটার নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। মানে আমরা তো প্লেন দিয়ে যাই, এখন কি আমরা ট্রেন দিয়েও যাব, ট্রেন দিয়ে যাব। যেমন হচ্ছে এর আগে আমরা কলকাতা ঢাকা, কলকাতা ঢাকা, কলকাতা ঢাকা, এই রুটে কিন্তু মৈত্রী এক্সপ্রেস নামে একটা ট্রেন চালু আছে, এখন সেখানে যায়। কিন্তু এবার একটা নতুন রুট করলো কি, ঢাকা থেকে জলপাইগুড়ি। জলপাইগুড়ি কিন্তু আমাদের পঞ্চগড়ের উপরে, এটা ইন্ডিয়ায় আর কি। জলপাইগুড়ি কিন্তু পঞ্চগড়ের উপরে আর কি, পঞ্চগড়ের উপরে বলতে একটু সাইডে আর কি, পঞ্চগড় বা কুড়িগ্রাম, লালমনিরহাট এদিকে আর কি। সো এই জলপাইগুড়ি থেকে এবং ঢাকা আবার আসবে, এবং এই ট্রেনটার নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। ঠিক আছে, এবং এই মিতালি এই নামটা দিয়েছিল কিন্তু হচ্ছে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামটা দিয়েছে। এই তো সেটা হলো, এখন যেটা হলো আমাদেরকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। তো তোমরা এখন যত বেশি করে পড়বে, বিশেষ করে এখন নতুন করে পড়ার কিছু নাই, এখন আগের পড়াগুলোকে আমাদেরকে রিভাইজ দিতে হবে। ঠিক এই যে ছোট বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট বাচ্চা যেভাবে মনোযোগ দিয়ে পড়তেছে, ঠিক তেমন ভাবে তোমাদেরকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে অবশ্যই। কারণ কি, কারণ তোমরা যদি এই সময়টা, আর হাতে যতই থাকুক, 1 মাস থাকুক বা 1.5 মাস থাকুক, যতটুকু থাকুক না কেন, এই সময় যদি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের যে ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা, তোমাদের যে ভবিষ্যৎ কেরিয়ার, সেটা তোমাদের একটা খুব ভালো দিকে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এই খুব ভালো করে পড়াশোনা করবে। তো আর কি কারো কোনো ধরনের কোশ্চেন আছে এই সাম্প্রতিক আমি যে লেকচার গুলো দিলাম তার উপর? যদি থাকে তাহলে করতে পারেন। ভাইয়া নরেন্দ্র মোদীর আগমনে তো বাংলাদেশে অনেক মানে তুলকালামই আমি বলতে পারি হয়েছে, ওটা নিয়ে কিছু বলবেন? আইমান তোমার প্যান কই? আচ্ছা, ভাইয়া ইউএসএ নির্বাচনের স্লাইডটা আবার দেখান প্লিজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখেন, সেটা হলো এই যে নরেন্দ্র মোদী যখন আসছিল তখন বিভিন্ন ধরনের অরাজকতা হয়েছে, ঠিক আছে, বাট সেটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসবে না, কোনো ধরনের প্রশ্ন আসবে না, এটা শিওর থাকে না আর কি। আর আরেকজন দেখতে চাইছে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে স্লাইডটা, এটা হচ্ছে সেই স্লাইড, যে চাইছে স্ক্রিনশট তুলে রাখতে পারেন আপনারা। ঠিক আছে, এই আর কি কারো কোনো ধরনের কোশ্চিন আছে? যদি মুখে করতে চান মুখে করেন, অথবা যদি চ্যাটে করতে চান চ্যাট বক্সে দিতে পারেন আপনারা। ভাই একদম লাস্টের স্লাইডটা দেখতেছি, লাস্টের স্লাইড। এই তো চেষ্টা করবেন এতদিন যা পড়েছেন, অলরেডি আপনারা অনেক দিন হয়ে গেল, আপনাদের পড়ালেখা করার অনেকদিন হয়ে গেল, পরীক্ষা হয় না, একটা মানসিক টেনশন অবশ্যই থেকে থাকে আর কি। তো এই মানসিক টেনশন তো থাকবেই, কারণ পরীক্ষা মানেই হচ্ছে একটা টেনশন। তো যাই বলুন না কেন, যেটাই বলুন না কেন, আপনাদেরকে পড়তে হবে এবং একটু মনোযোগ দিয়ে পড়বেন, যাতে যে জিনিসগুলো অলরেডি পড়ে ফেলছেন সেগুলো যাতে না ভুল হয়। নতুন করে এখন পড়ার কিছু নেই, এখন যা আছে সব হচ্ছে
পুরাতন যে আমাদের পড়ালেখাগুলা, সেই পুরাতন পড়ালেখাগুলোকে আমাদেরকে রিক্যাপ করতে হবে, আমাদেরকে আবার খুব ভালো করে করতে হবে। কারণ কি? কারণ এখন যা আছে যেগুলো জানা ফেলছেন এনাফ, যেগুলো তথ্য জানছেন, যেগুলো ক্লাস করছেন, এই ব্যাকবনে ক্লাস করছেন, এগুলো এনাফ। আর আপনার নতুন করে ক্লাস করা লাগবে না, বা নতুন করে কিছু করা লাগবে। এখন যা পড়ছেন, যেগুলো পড়ানো হয়েছে আপনাদেরকে, সেগুলো একটু বারবার রিভাইজ দেন, ঠিক আছে? তো এর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত যে সফলতা বা কাঙ্ক্ষিত আপনাদের যে উদ্দেশ্য, এই ঢাকা ভার্সিটি, সবারই উদ্দেশ্য থাকে ঢাকা ভার্সিটি চান্স পাওয়া, বা বিভিন্ন ধরনের আরো যদি বলেন পাবলিক ভার্সিটি, সেগুলি চান্স পাওয়ার যাদের উদ্দেশ্য, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সফল হবে। ঠিক আছে? তো রাজন ভাই আছেন?